আচ্ছা তাহলে চলো শুরু করি আমাদের টাইপ ওয়াইজ এমসিকিউ। ওকে, সো টাইপ ওয়াইজ এমসিকিউ শুরু করার আগে আমরা একটু একটা ছক দেখে নিই। যে ছকের মধ্যে ভাইয়া তোমাকে দেখো টাইপ অ্যানালাইসিস করে রেখেছি। তার মানে কি? তার মানে হচ্ছে প্রতিটা টপিক আমি এখানে অ্যানালাইসিস করে দেখবো, যে তোমাকে জানিয়ে দিব যে কোন টপিকটা বা কোন টাইপটা আসলে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ জন্য। ঠিক আছে, তাহলে চলো। সো প্রথমে আমি স্টারটা নিয়ে নিলাম, এই যে স্টার নিলাম। এবার দেখো প্রথমটা কি ভাই, প্রথমটা এসিড। সো এবার এই এসিড থেকে এমসিকিউ আসলে কতটুকু আসে ভাইয়া? 2 স্টার এটা। ঠিক আছে, এটা কত স্টার ভাই? 2 স্টার। এসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, সরি লৌহ এসিডের ধর্ম ও এদের পরীক্ষামূলক প্রমাণ। তো এখান থেকে আসলে তেমনটা এমসিকিউ আসে না, তো এটাকে আমি স্টার দিচ্ছি না। ঠিক আছে, ওকে। এরপর যেটা আসে এসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, এখান থেকে একটা স্টার দিলাম, আসতে পারে। নেক্সট কি ভাইয়া? গাঢ় এসিড, এখানেও সেম একটা স্টার দিলাম, আসতে পারে। এরপর কি ভাইয়া? ক্ষারক এবং ক্ষার, এখান থেকে দুটো স্টার। এরপর সেম ভাবে ধাতব লবণের সাথে লঘু ক্ষারের যে বিক্রিয়া, এটাও আসতে পারে না আসতে পারে, এই জন্য তাও x1 স্টার দিলাম। এরপর ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, 1 স্টার দিলাম। নেক্সট পিএইচ ধারণা, এই যে এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট টপিক, পিএইচ এর ধারণা। ঠিক আছে, তো এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসতে পারে। পিএইচ এর ধারণা, এরপর পিএইচ এর গুরুত্ব, এখান থেকেও আসে। এরপর প্রশমন বিক্রিয়া, এখান থেকেও আসে। এরপর দৈনন্দিন জীবনের প্রশমন বিক্রিয়ার গুরুত্ব, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি, এটাকে 3 স্টার দাও। অ্যাসিড বৃষ্টি নিয়ে সিকিউ আসবে, অ্যাসিড বৃষ্টি নিয়ে এমসিকিউ আসবে। ঠিক আছে, তো এমসিকিউ গুলো বেশি ইম্পর্টেন্ট, সিকিউ গুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ গুলো এমন ভাবে দেয় যে বিক্রিয়া যে লিখে দেয় যে এখানে নিচের কোন বিক্রিয়াটি সঠিক বা কোন বিক্রিয়াটি হবে, তো এই টাইপের কিছু প্রশ্ন আসবে। ঠিক আছে, আমরা এগুলো ফেস করব পরে। এরপর দেখো পানির ক্ষরতা আছে, এটাও ডাবল স্টার দাও, এটাও ইম্পর্টেন্ট। এন্ড দেন পানির বিশুদ্ধতার পরীক্ষা, বিশুদ্ধকরণ, এটা 1 স্টার বা 2 স্টার দিতে পারো। ক্লোরিনেশন যে প্রক্রিয়াটা আছে ওখান থেকে কিছু এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এত কিছু জানা শেষ। এবার একটু দেখি যে আসলে এসিডের বা এসিড ও ক্ষারের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের টাইপ ওয়াইজ এবার এমসিকিউ থেকে আমরা কনসেপ্টের দিকে ঢুকে যাই। ঠিক আছে, তো প্রথম টাইপ এসিড কনসেপ্ট। তাহলে এসিড নিয়ে কি কি লাগবে আসলে বলো তো ভাইয়া, একটু জেনে নিই। চলো প্রথমে জেনে নিই যে এসিড। ঠিক আছে, ওকে, লিখলাম আমি এসিড। তাহলে এই এসিডটা কনসেপ্ট জানার আগে আমাকে জানতে হবে এসিড কি, তাই না? এসিড কি আগে জানতে হবে। তাহলে এসিড কি ভাই? এসিড হচ্ছে যা জলীয় দ্রবণে H+ আয়ন প্রদান করবে। যা জলীয় দ্রবণে H+ আয়ন প্রদান করবে তা হচ্ছে কি ভাই? আমার এসিড, তাই না? এবং এবং আর কি? ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে, তাই না? লবণ ও পানি উৎপন্ন করবে, তাই তো? হ্যাঁ, উৎপন্ন করবে। তো এটা হচ্ছে আমার অ্যাসিডের সংজ্ঞা বলতে পারো বা অ্যাসিডের বৈশিষ্ট্য বলতে পারো, তাই না? আচ্ছা, এবার অ্যাসিড কয় প্রকার ভাইয়া? অ্যাসিড ডিপেন্ড করে কোন টাইপের উপর ভিত্তি করে তুমি ভাগ করতেছো তাকে, তাই না? অ্যাসিডের যদি শক্তি অনুসারে ভাগ করতে চাও তাহলে 2 প্রকার, অ্যাসিডের যদি তীব্রতা অনুসারে ভাগ করতে চাও তাহলেও 2 প্রকার, অ্যাসিড যদি উৎস হিসেবে ভাগ করতে চাও তাও 2 প্রকার। ঠিক আছে, চলো একটা একটা দেখি। তাহলে এই যে বলছি অ্যাসিডের শক্তি অনুসারে কয় প্রকার ভাইয়া? 2 প্রকার শক্তি অনুসারে। তারা কারা কারা বা তারা কি কি? শক্তি অনুসারে। এই অ্যাসিডের শক্তি অনুসারে যদি আমি ভাগ করতে যাই তখন হচ্ছে 2 প্রকার। কি ভাইয়া? একটা হচ্ছে আমার তীব্র অ্যাসিড, আর একটা হচ্ছে দুর্বল অ্যাসিড। এই তীব্র অ্যাসিড কারা ভাইয়া? তীব্র অ্যাসিড হচ্ছে তারা যারা পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়। ঠিক আছে, আর দুর্বল অ্যাসিড কারা ভাইয়া? দুর্বল অ্যাসিড হচ্ছে তারা যারা পানিতে কম আয়নিত হয়, যারা পানিতে কি হয় ভাইয়া? কম বিয়োজিত হয়, ওরা হচ্ছে দুর্বল অ্যাসিড। আর শক্তিশালী অ্যাসিড কারা? যারা পানিতে কি বলো, যারা পানিতে বা তীব্র অ্যাসিড বা শক্তিশালী কারা? যারা পানিতে অধিক পরিমাণ বিয়োজিত হয়ে যায়, অধিক বিয়োজিত কে H+ আয়ন। আর দুর্বল অ্যাসিড কম H+ বিয়োজিত। বুঝতে পারছো ভাই এতটুকু? ওকে, এরপর তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে উৎস অনুসারে কয় প্রকার? উৎস অনুসারে 2 প্রকার। উৎস অনুসারে কয় প্রকার ভাইয়া? 2 প্রকার। উৎস
অনুসারে কয় প্রকার? দুই প্রকার। কি কি তাও? জৈব অ্যাসিড এন্ড দেন অজৈব অ্যাসিড। অজৈব অ্যাসিড। এবার আসি জৈব অ্যাসিড কোনগুলো, অজৈব অ্যাসিড কোনগুলো। দেখো জৈব অ্যাসিড মানে কি জানো? জৈব অ্যাসিড মানে হচ্ছে সেই সকল অ্যাসিড যেগুলা তোমার ফলমূল থেকে প্রাপ্ত, আমরা মানে যেগুলো আমরা গ্রহণ করতে পারি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সেগুলো হচ্ছে জৈব অ্যাসিড। তার মানে জৈব অ্যাসিড কোনগুলো হয়? জৈব অ্যাসিড হচ্ছে সেগুলো যেগুলো আমরা ফলমূল থেকে পেয়ে থাকি বা খাদ্য থেকে পেয়ে থাকি বা যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী, সেই সকল অ্যাসিড হচ্ছে কি ভাই? জৈব অ্যাসিড। এবং জৈব অ্যাসিডগুলো কি হয়? সাধারণত দুর্বল অ্যাসিড হয়, তারা কম আয়নিত হয় পানি দেয়, ঠিক আছে? এবং অপরদিকে কি আছে ভাই? অজৈব অ্যাসিড। এই অজৈব অ্যাসিড কোনগুলো ভাই? যেগুলো তোমার এর বাইরে, জৈব অ্যাসিডের বাইরে যেগুলো আছে সেগুলো সবগুলো কি ভাই? অজৈব অ্যাসিড। মনে থাকবে। এবার এখান থেকে এমসিকিউ কি আসতে পারে ভাই? এমসিকিউ আসতে পারে জৈব অ্যাসিড কোন কোন ফলে পাওয়া যায়, কোন কোন খাদ্যাভ্যাসে জৈব অ্যাসিড থাকে, এগুলো ডিটেইলস আসতে পারে। তো ডিটেইলস আমি তোমাকে লিখে দিচ্ছি, এই চার্টের বাইরে তোমার কোনো এক্সট্রা ইনফরমেশন লাগবে না, মনে থাকবে? তো ইনফরমেশনগুলো একটু লিখে নাও। এই যে দেখো, এই যে দেখো ইনফরমেশনগুলো, অ্যাসিডের প্রাপ্তি স্থান, তো এটা একটু লিখে নাও, ঠিক আছে? এটা একটু লিখে নাও, অ্যাসিডের প্রাপ্তি স্থানটা একটু লিখে নাও। এসিড চলো না কেন? এসিড কি হলো? এই যে তাহলে দেখো তো ভাই একটু কি লিখলাম আমি? অ্যাসিডের প্রাপ্তি স্থান, প্রথমে কি লিখলাম ভাইয়া? সফট ড্রিঙ্কস। তার মানে সফট ড্রিঙ্কসে কি থাকে ভাইয়া? কার্বনিক অ্যাসিড থাকে। কি থাকে? কার্বনিক অ্যাসিড। অর্থাৎ আমরা যে সফট ড্রিঙ্কস খাই, আমরা কোক খাই, আমরা মাউন্টেন ডিউ খাই, আমরা স্প্রাইট খাই, তাই না? আমরা খাই না? তো এই যে সফট ড্রিঙ্কস গুলো আছে, এই সফট ড্রিঙ্কসে কি থাকে ভাইয়া? কার্বনিক অ্যাসিড থাকে, ঠিক আছে? ওকে, নেক্সট কি ভাইয়া? লেবু। তো লেবুতে কি থাকে বলো তো ভাইয়া? লেবু থাকে সাইট্রিক অ্যাসিড। কোন অ্যাসিড ভাইয়া? সাইট্রিক অ্যাসিড। লেবু বা কমলা লেবু বা কমলাই সেম অ্যাসিডই থাকে। তারপর এখানে লিখতে পারো, এখানে এক্সট্রা জিনিস লিখতে পারো, কমলাতেও সেম থাকে, কমলাই। কমলায়ও কি থাকে ভাইয়া? সাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোনটা ভাইয়া? নেক্সট হচ্ছে তেঁতুল। তেঁতুলে কি থাকে ভাইয়া? টার্টারিক অ্যাসিড। তেঁতুল থাকে টার্টারিক অ্যাসিড, ওকে। আচ্ছা, নেক্সট কি? ভিনেগার। ভিনেগারে কি থাকে? ইথানোয়িক অ্যাসিড, ওকে। দেন কি আছে ভাই? চা। আমরা চা খাই সন্ধ্যাবেলা বা সকালবেলা যে চা খাই, সেই চায়েও কি থাকে ভাইয়া? ট্যানিক অ্যাসিড থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি ভাইয়া? দুধে। দুধে কি থাকে ভাইয়া? ল্যাকটিক অ্যাসিড থাকে। দুধে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে, ঠিক আছে? পারা যাবে ভাইয়া? বলো, পারা যাবে? পারবো তাহলে? ডান। তাহলে চলো এবার নেক্সট এমসি গুলো দেখি। নেক্সট এমসি গুলো দেখি। ওকে, প্রথম প্রশ্ন, টার্টারিক অ্যাসিড থাকে কোন ফলটি টক লাগে? একটু আগে আমরা পড়াচ্ছি না ভাইয়া? তাহলে বলো তো ভাইয়া টার্টারিক কে থাকে? এই যে দেখো, টার্টারিক কে থাকে? তেঁতুল থাকে। কে থাকে? তেঁতুল। তো তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। তাহলে এবার দাঁড়ানো শুরু করো। তেঁতুলে থাকে কি? টার্টারিক অ্যাসিড। তেঁতুল কোথায়? এই যে তেঁতুল, শেষ, পেয়ে গেলাম। পারবো তাহলে? বলো, পারা যাবে? পারা যাবে? ওকে, ডান। নেক্সট দেখি চলো। তো নেক্সট একটা টাইপ আছে, কি টাইপ ভাইয়া? লঘু অ্যাসিডের ধর্ম ও এদের পরীক্ষামূলক প্রমাণ। তো এখান থেকে আসলে তোমার জানা উচিত যে লঘু অ্যাসিড জিনিসটা কি। লঘু অ্যাসিড হচ্ছে, ওয়েট, লঘু অ্যাসিড, লঘু অ্যাসিড জিনিসটা হচ্ছে পানির দ্রবণীয়তা অনুসারে মানা হয়। কি বলা হয় ভাইয়া? পানির দ্রবণীয়তা অনুসারে। অর্থাৎ পানি নিলাম প্লাস অ্যাসিড নিলাম, এবার পানির পরিমাণ বেশি, অ্যাসিডের পরিমাণ কম। দেখো, তুমি একটা পাত্রের মধ্যে ধরো অ্যাসিড ঢাললা, কি ঢাললা? অ্যাসিড ঢাললা, আর কিছু পরিমাণ পানি ঢাললা। এখন যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায়, যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় এবং অ্যাসিডের পরিমাণ কম হয়ে যায়, তাহলে কি হবে? অ্যাসিডটা অনেক পাতলা হবে না ভাইয়া? হবে না? অ্যাসিডটা অনেক পাতলা হবে না? এইটাকেই বলা হয় কি জানো? লঘু অ্যাসিড। কি বলা হয়? লঘু অ্যাসিড বলা হয়। বুঝতে পারছি ভাইয়া? পারবো নাকি পারবো না বলো? বুঝে গিয়েছে? তাহলে লঘু অ্যাসিড কি জিনিস বুঝছি। মানে লঘু অ্যাসিড মানে কি? যে দ্রবণে অ্যাসিডের পরিমাণ পানির দ্রবণের চেয়ে কম, পানির তুলনায় অনেক কম, তাকে আমরা বলবো লঘু অ্যাসিড। ক্লিয়ার? ডান। তো নেক্সট এমসিকিউতে আসে, চলো। চুনের পানিতে, প্রশ্নটা কি বলছে ভাইয়া? চুনের পানিতে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড চালনা করলে কোনটির জন্য স্বচ্ছ দ্রবণ তৈরি হবে? আচ্ছা, তাহলে চলো আগে বিক্রিয়া লিখতে হবে না, তাহলে এখানে চলো বিক্রিয়া লিখি। প্রথমে কি বলছে ভাইয়া? চুনের পানিতে, তার মানে কি? চুনের পানি মানে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড COH2 যোগ কি চালনা করবো ভাইয়া? অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড। কি চালনা করবো ভাইয়া? কার্বন ডাই অক্সাইড CO2। তাহলে কি পাচ্ছি বলো তো ভাইয়া? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমি কার্বন ডাই অক্সাইড যোগ করি, তাহলে কি পাচ্ছি বলো তো ভাইয়া? তাহলে পাচ্ছি CaCO3 প্লাস H2O।
শেষ CaCO3 প্লাস H2O। এখন প্রশ্ন করতে পারো ভাই এটা আপনি কেমনে লিখছেন? কেমনে লিখতে বলতে হচ্ছে যে কেমিস্ট্রি যে বিক্রিয়াগুলো আছে সেগুলা তুমি চাইলে বুঝে বুঝে লিখতে পারো, তুমি চাইলে বারবার প্র্যাকটিস করতে করতে তোমার হাতে চলে আসবে। বারবার যত প্র্যাকটিস করবে বিক্রিয়াগুলা তত ভালো লিখতে পারো বিক্রিয়া, ঠিক আছে? যেমন দেখো এখানে দেখো H2 আছে, এই যে H2O আছে না, এই H2O টা কি হয়ে গেছে দেখো এখানে পানি হিসেবে বের হয়ে গেছে, আর বাকি থাকে কি Ca আর এখানে CO2, এখানে একটা অক্সিজেন বেশি আছে O, তাহলে Ca C অক্সিজেন দুইটা এখানে, এখানে একটা কয়টা হলো তিনটা, তাহলে CaCO3 শেষ পেয়ে গেলাম। তাহলে এটা কি পেলাম ভাইয়া? ক্যালসিয়াম কার্বনেট পেলাম না? এটা কি পেলাম? ক্যালসিয়াম কার্বনেট, কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট পেলাম, তাই তো? কোথায় দেখো তো ক্যালসিয়াম কার্বনেট, এই যে CaCO3 দাগাও শেষ। তাহলে বলো সহজ নাকি কঠিন বলো তো ভাইয়া? সহজ নাকি কঠিন? বলো পারবো তাহলে পারা যাবে। ওকে ডান, নেক্সট দেখি, চলো নেক্সট দেখি। তো নেক্সট টপিক অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। আচ্ছা অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা কি হইতে পারে বলো তো ভাইয়া? আমি বলে দিচ্ছি তোমাকে, একটু আগে একটা জিনিস দেখো আমরা, পানির দ্রবণীয়তা অনুসারে অ্যাসিড কয় প্রকার? দুই প্রকার। কি কি? তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড আরটা কি, বা লঘু অ্যাসিড, সরি তীব্র অ্যাসিড আরটা কি, লঘু অ্যাসিড, তাই না? আচ্ছা এই যে লঘু অ্যাসিড বা মৃদু অ্যাসিড, তীব্র অ্যাসিড, লঘু বা মৃদু অ্যাসিড, এটা কি অনুসারে ভাই? এটা হচ্ছে পানির দ্রবণীয়তা অনুসারে, পানির দ্রবণীয়তার উপর ডিপেন্ড করে, পানির দ্রবণীয়তা উপর ভিত্তি করে অ্যাসিড দুই প্রকার। কয় প্রকার? অ্যাসিড দুই প্রকার, ওকে। তাহলে তারা কি কি ভাই? তারা হচ্ছে একটা তীব্র অ্যাসিড, এটাকে একটু লক করি, দেন এটাকে একটু আলাদা করি, ঠিক আছে? ওকে ডান, এটাকে এখানে নিয়ে আসলাম, ডান। এবার এটাকে এখানে নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসি, ওকে ডান। ওকে এটাকে একটু কালার করি, ডান। দেন এবার এখানে ডিভাইড করি, যদি একটা ডিভাইডার দিয়ে দিই, ওকে ডান। এবার দেখো তাহলে তীব্র অ্যাসিড কি করলাম ভাই? তো তীব্র অ্যাসিড মানে কি? তীব্র অ্যাসিড মানে হচ্ছে সেম ভাবে ভাবো, একটা পাত্র নিলাম, সেই পাত্রে আমি অ্যাসিড ঢাললাম, পানিও ঢাললাম, তবে এবার অ্যাসিডের পরিমাণটা বেশি দিলাম, পানির পরিমাণটা কম দিলাম, তাহলে কি হবে? অ্যাসিডটা অনেক ঘন না? দেখো পানির পরিমাণ কম, অ্যাসিডের পরিমাণ বেশি, তার মানে কি অ্যাসিডটা অনেক তীব্র হচ্ছে না, অনেক ঘন হচ্ছে না, এটাকে বলা হয় তীব্র অ্যাসিড। পারবো তাহলে? এটাকে কি বলবো? তীব্র অ্যাসিড বলবো। তার মানে পানি কম, কি বেশি? অ্যাসিডের পরিমাণ বেশি, আর এখানে কি হবে? একটু আগে বললাম লঘু অ্যাসিডে কি হবে? পানি বেশি, আর অ্যাসিড কি হবে? কম হবে। অ্যাসিড হবে কি? কম। বলো বুঝতে পারছে ভাইয়া? পারা যাবে তাহলে? বুঝছি এই জিনিসটা নাকি বুঝি নাই বলো? পারবো তাহলে পুরোপুরি ভাবে ডান। ওকে চলো এবার দেখি, তাহলে এবার নেক্সট দেখি, চলো। তাহলে নেক্সট প্রশ্ন, নিচের কোনটি দুর্বল অ্যাসিড বলো তো ভাইয়া? একটা জিনিস মাথায় রাখবা, জৈব যত অ্যাসিড আছে, মানে কি জৈব অ্যাসিড যত আছে সবগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। তারা কি সব দুর্বল অ্যাসিড? জৈব অ্যাসিড হচ্ছে সব দুর্বল অ্যাসিড। তাহলে দেখো এর মধ্যে জৈব অ্যাসিড কোনটা? H2SO4 না ভাইয়া, HNO3 তাও না ভাইয়া, HCl তাও না ভাই, তাহলে কোনটা হবে? CH3COOH। কারণ এটা কোথায় পাওয়া যায়? ইথানলিক অ্যাসিড কোথায় পাওয়া যায় বলো তো ভাই? ভিনেগারে পাওয়া যায়। কোথায়? ভিনেগারে পাওয়া যায়। আর ভিনেগার আমরা কোন কাজে ইউজ করি বলো তো ভাইয়া? আমরা রান্নায় দেখি মারা কি করে, মাংস রান্না করার সময় কি দেয়? ভিনেগার দিয়ে দেয় না ভাইয়া, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই না? তো এই যে ভিনেগারটা দেয়, এটা আমরা খাওয়ার জন্য তো দেয়, তাই তো? তো এটা আমরা খাচ্ছি, তার মানে এটা কি অ্যাসিড? জৈব অ্যাসিড। এই জন্য বলছিলাম জৈব অ্যাসিডগুলো খাওয়া যায় এবং সেগুলো আমরা ফলমূল থেকে বা খাদ্য থেকে পেয়ে থাকি, তাই না? এবং জৈব অ্যাসিড কি হবে? দুর্বল অ্যাসিড হবে অনেক, মনে থাকবে? ডান, পারলাম তাহলে? ওকে তাহলে নেক্সটটা দেখি, চলো এবার। ওকে দুর্বল অম্ল কোনটি? এবার কি বলছে ভাইয়া? দুর্বল অম্ল কোনটা? দেখো তো এখান থেকে H2SO4 কি দুর্বল অম্ল? না। কেন ভাইয়া? কারণ H2SO4 সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, তো হবেই না। HNO3 নাইট্রিক অ্যাসিড এটাও ভাইয়া শক্তিশালী অ্যাসিড, HCl এটাও শক্তিশালী অ্যাসিড, তাহলে বাকিটা কি থাকে? H2CO3, এটা হচ্ছে আমার উত্তর। H2CO3 কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে আমার দুর্বল অ্যাসিড,
ঠিক আছে, পারবো তাহলে? ওকে, চলো এবার নেক্সট দেখি। এই যে আসলো গাঢ় অ্যাসিড। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কি জানো? মিস্টেক না, এটাকে তীব্র অ্যাসিডও বলা হয়, গাঢ় অ্যাসিডও বলা হয়। এটাকে কি বলা হয়? তীব্র অ্যাসিডও বলা হয়, গাঢ় অ্যাসিডও বলা হয়, যেটা আমি একসাথে পড়াই ফেলছি, তাই না? সো ওখানে আমি আর আলাপ করতেছি না এটা নিয়ে। সো তীব্র অ্যাসিড বা গাঢ় অ্যাসিড দুটাই সেম জিনিস, ঠিক আছে? ওকে, তো এবারে দেখো, এটার কনসেপ্টটা আমি আর আলোচনা করতেছি না, আলোচনা করা হয়েছে, ডাইরেক্ট এমসিকিউ তে গেলাম। তো এমসিকিউ তে কি বলছে দেখো তো, SO3 গ্যাসে বিজাল নীল লিটমাস কাগজ প্রবেশ করালে কোন বর্ণ ধারণ করবে বলো তো ভাইয়া? SO3 কাগজে, SO3 এই কাগজে আমি যদি পানি দিই তাহলে কি হবে বলো তো ভাইয়া? H2SO3 না, সালফিউরাস অ্যাসিড। এটা কি হলো ভাইয়া? সালফিউরাস অ্যাসিড। এটার নাম কি? সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, তাই না? আচ্ছা, সালফিউরাস অ্যাসিড। এবার এই সালফিউরাস অ্যাসিড যে হইছে, এই সালফিউরাস অ্যাসিডের জন্য কি হবে? লিটমাস পেপারটি কি কালার ধারণ করবে বলো তো ভাই? রেড। কি কালার? রেড কালার ধারণ করবে। এই যে লাগাও, রেড কালার ধারণ করবে। রেড কালার কোথায়? এই যে রেড কালার কোথায় গেল? এই যে লাল। শেষ। বলো ভাই, বুঝছি? বুঝে গিয়েছে? বলো পারবো? কমেন্ট করে জানাও আমাকে একটু। পারবো পারবো পারবো। আচ্ছা, অনেকে কমেন্ট করে বলছে ভাই এটা H2SO4 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো H2SO4 হবে। আমি তো ভুল করছি, H2SO4 হবে। কেমনে বলো তো ভাই? এই যে এখানে O একটা, এখানে তিনটা, দ্বারা কত হইছে? চারটা না অক্সিজেন? আমি তো ভুল করছি। গুড, কমেন্টে যারা আমাকে ঠিক করে দিছো তারা অনেক ভালো কাজ করতেছো, ঠিক আছে? ওকে, ডান। আর তোমার একটু আমাকে জানাও তো ক্লাসটা কেমন লাগছে। তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তুমি গ্রুপে পোস্ট রিভিউ দিবা, গ্রুপে ক্লাস রিভিউ দিবা যে ভাইয়া ক্লাস ভালো লেগেছে, আরো ক্লাস চাই। ওকে, ডান। আচ্ছা, এবার নেক্সট দেখি চলো, নেক্সট দেখি চলো। এটা কি ছিল? কনসেপ্ট কি ছিল? আচ্ছা, ক্ষারক এবং ক্ষার। ওকে, এবার আমাদের নেক্সট টপিক কি ভাই? ক্ষারক এবং ক্ষার। তাহলে চলো একটু দেখে নিই ক্ষারক এবং ক্ষার কি জিনিস। আচ্ছা, আমাকে প্রথমে একটা কথা বলবো, আমি তোমাদের কমেন্টে জিজ্ঞেস করছি, আমাকে কমেন্ট উত্তর দাও, ঠিক আছে? সো ক্ষারক এবং ক্ষার এর মধ্যে পার্থক্য কি বলো দেখি ভাইয়া? পার্থক্য কি বলো? বলতে পারবা? আমি বলছি, শুনো। ক্ষারক, আর এখানে লিখলাম ক্ষার, ঠিক আছে? ওকে, এবার দেখো আমি একটা ডিভাইডার ক্রিয়েট করছি, ডিভাইডার ক্রিয়েট করলাম, দেন এখানে একটা দাগ ক্রিয়েট করলাম। এবার আমি লিখি, ঠিক আছে? তো এবার দেখো লিখতেছি, ক্ষার কারা? ক্ষার হচ্ছে তারা ভাইয়া যারা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন প্রদান করে, OH মাইনাস আয়ন প্রদান করে। ওকে, এরপর কি করে ভাই? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। কি করে ভাইয়া? লবণ ও পানি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে, তাই না? আচ্ছা, পেলাম? ওকে, তাহলে কয়টা বৈশিষ্ট্য পেলাম ভাইয়া? দুইটা বৈশিষ্ট্য পেলাম, তাই না? আচ্ছা, ওকে, গেল। এরপর কি করে ভাইয়া? এরপর আর কিছু করে? হ্যাঁ, লিটমাস কি কালার করে বলো তো ভাইয়া? নীল করে, নীল করে, তাই না? আচ্ছা, ওকে, এটা তো আমরা নরমালি জানি, এটা এখানে না লিখি কারণ এটা এটার সাথেই ম্যাচ করে। এরপর এখানে আসি, ক্ষারকের কাছে আসি। ক্ষারক কি করে বলো তো ভাইয়া? ক্ষারক হচ্ছে যৌগমূলক থেকে প্রাপ্ত। কি প্রাপ্ত ভাইয়া? কার থেকে প্রাপ্ত? যৌগমূলক থেকে প্রাপ্ত। মানে কি? যৌগমূলকের অক্সাইড, যৌগমূলকের অক্সাইড। অক্সাইড হলো ক্ষারক এবং পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। এন্ড লাস্ট অপশন সেম ভাবে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি, লবণ যোগ পানি, তাই তো? শেষ। তাহলে দেখো এবার দুইটার মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছ ভাইয়া? হ্যাঁ, কি পার্থক্য বলতো? ক্ষারক হচ্ছে তারা যারা পানিতে অদ্রবণীয়, মানে তারা পানিতে দ্রবণ করতে পারবে না, তুমি ক্ষারককে পানিতে দ্রবণ করা যাবে না। কিন্তু ক্ষার হচ্ছে তারা যারা পানিতে দ্রবণীয়
আবার হচ্ছে কি এসিডের সাথে বিক্রিয়া করে লবণে পানি উৎপন্ন করে, সবকিছুই করে ক্ষার। তার মানে কি সকল ক্ষারই ক্ষারক, বাট সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়, মনে থাকবে। কারণ তুমি সকল ক্ষারকেই ক্ষারক বলতে পারবা, কারণ কি, কারণ ক্ষার মানে কি সে হচ্ছে পানি উৎপন্ন, লবণে পানি উৎপন্ন করবে, এসিডের সাথে বিক্রিয়া করে, আবার পানিতে মিশবেও, পানিতে দ্রবীভূত হবে। তো পানিতে দ্রবীভূত হওয়ার পর OH মানে আয়ন প্রদান করবে। কিন্তু ক্ষারক হচ্ছে যৌগমূলক থেকে প্রাপ্ত অক্সাইড, এবং ক্ষারকগুলো পানিতে অদ্রবণীয়। বুঝতে পারছো পার্থক্যটা কোথায় ভাইয়া? পারবো তাহলে? চলো নেক্সট দেখি, এমসিকিউ দেখি। চলো তাহলে এমসিকিউ যদি দেখি এখন, এই যে দেখো কোনটি ক্ষার নয় বলছে, কি বলছে ভাইয়া? কোনটি ক্ষার নয়, তাহলে কোনটা বলতো ভাইয়া? কোনটা? COH2, NH4OH, FeOH2 নাকি NOH বলতো? FeOH2, এখানে দেখো FeOH2, ঠিক আছে। ওকে, নেক্সট বলো এরপরের প্রশ্ন নিয়ে চলো। নিচের কোনটি ক্ষার বলো তো দেখি, নিচের কোনটি ক্ষার? তো ক্ষার মানে কি ভাইয়া? কস্টিক সোডা, এটা কি NaOH, কপার অক্সাইড কি CuO, আয়রন হাইড্রোক্সাইড কি FeOH2, সিরকা কি জানি না, বাট অ্যাসিড টাইপের কিছু একটা হবে, তাই না সিরকা? ওকে, একটু দেখো তো এটা কি ভাই? অক্সাইড না, আয়রন হাইড্রোক্সাইড। এই যে দেখো একটু আগে লিখেছিলাম যে অক্সাইড, যৌগমূলকের অক্সাইড হচ্ছে কি ক্ষারক, যৌগমূলকের অক্সাইড কি ভাইয়া? ক্ষারক, তাই না? এই যে এবার দেখো, তার মানে হাইড্রোক্সাইড ক্ষারক, এটা কি ক্ষারক? এটা কি ক্ষার? না, এটাও কি অক্সাইড, ক্ষারক? হ্যাঁ ক্ষারক। তাহলে ক্ষার কোনটা হবে? তার মানে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা। শেষ। বলো বুঝছি ভাইয়া? কমেন্ট করে জানাও আমাকে বুঝছো কিনা। হ্যাঁ, এই তো ঠিক বলছো আমাকে, এই তো গুড। পারবো তাহলে, পারা যাবে। চলো নেক্সট দেখি, নেক্সট টপিক দেখি। তো নেক্সট টপিক কি ভাই? ধাতব লবণের সাথে লৌহ ক্ষারের বিক্রিয়া। তো এখানেও আসলে তেমন একটা কিছু দেখাবো না আমি, কারণ হচ্ছে যে আচ্ছা যদি দেখাতে চাই তাহলে একটা চার্ট তোমাকে লিখে দিতে পারি, ঠিক আছে। তো চার্টটা আমি কিন্তু ডিটেইলসে আমার একাডেমিক ক্লাসে আমি বুঝাইছিলাম, ঠিক আছে। তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমার সেই ক্লাসটা কিন্তু ইউটিউবেও ফ্রি দেওয়া আছে। আমার এই চ্যাপ্টারের যে একাডেমিক ক্লাসটা আমি নিয়েছিলাম, সেই একাডেমিক ক্লাসটা ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে। আলকেনসেন এসএসসি ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গেলেই তুমি আমার চ্যানেলটা দেখতে, মানে আমার ক্লাসগুলো দেখতে পারবা প্লেলিস্টে, ঠিক আছে। তো তুমি চাইলে ওখান থেকে করে নিতে পারো ক্লাসটা। তো ওখানে ডিটেইলস আমি কিন্তু বেসিক নিয়ে কথাবার্তা বলছি, ঠিক আছে। তো ধাতুর লবণ, আর দেন এখানে লিখবো NOH যোগ করলে, NaOH যোগ করলে, যোগ করা হলে, NaOH যোগ করা হলে হাইড্রোক্সাইডের বর্ণ ও অধক্ষেপ, হাইড্রোক্সাইড বর্ণ ও অধক্ষেপ, ঠিক আছে। আচ্ছা তাহলে কি কি ভাই ধাতুর লবণগুলো একটু দেখে নিই। জিঙ্ক নাইট্রেট, ওকে। আচ্ছা তাহলে কি পাবো? ZnOH4, এবং বর্ণটা কি কালার ভাইয়া? বর্ণটা আচ্ছা অন্য কালারে লিখবো। এরপর কি পাচ্ছি ভাইয়া? Al, অ্যালুমিনিয়াম নাইট্রেট, কি পাবো ভাইয়া? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, AlOH4, ওকে। আচ্ছা এরপর কি পাবো ভাইয়া? ফেরাস নাইট্রেট লবণ, কি পাবো? FeOH4। এরপর FeNO3, তাহলে কি পাবো? FeOH4। এরপর কি পাবো? কপার নাইট্রেট লবণ, CuNO3, তাহলে কি পাবো? CuOH4। ওকে, এবার এগুলার কালারটা দেখো চলো। তো কালার দেখার আগে আমি একটা কাজ করি, এটাকে আমি একটু আবার আগের মতো করে লক করে দিলাম, এরপর একটু ভাগ করে দিই, ঠিক আছে, যাতে করে তোমাদের জন্য একটা ছক বানিয়ে দিতে পারি ভালো করে। ওকে ডান। এবার দেখি এটাকে একটা বক্স করে দিই। ওকে ডান। এবার এটাকে একটু বক্স করি। আচ্ছা এটাকে বক্স করার দরকার না, এটাকে একটু এক পাশে নিয়ে আসি।
এই ঠিক আছে ডান। এবার এটাকে এক পাশে নিয়ে আসি। ওকে ডান। এবার বর্ণটা লিখি। তো বর্ণ লেখা থাকে এখানে একটা বক্স করি, বক্স না আসলে এখানে একটা এটা দিয়ে করি, এই দেন এই দেন এই, ঠিক আছে ডান। এবার তাহলে দেখো এখানে একটা ডিভাইডার আর এখানে একটা বর্ণ কালার, বর্ণটা এদিকে আরেকটা। তো দেখো আমি সুন্দর করে দেখো তোমাদের একটা বক্স করে দিচ্ছি, ঠিক আছে। তো এই বক্সটা কিন্তু তোমরা খাতায় তুলে রাখবে, কারণ আমি অনেক কষ্ট করে পড়ছি তোমাদের জন্য। তো তোমরাও এটা সুন্দর করে খাতায় তুলে রাখবে, ঠিক আছে। যদিও তোমাদেরকে আমি স্লাইডটা প্রোভাইড করে দিব, ঠিক আছে, স্লাইডটা প্রোভাইড করে দিব। ওকে ডান। এবার আসে বর্ণতে। তো বর্ণটা আমি এই কালার দিয়ে লিখি, ঠিক আছে, বর্ণটা আমি এই কালার দিয়ে লিখি। তো প্রথমে কি আছে ভাইয়া, জিঙ্ক, তাই না, জিঙ্ক হচ্ছে সাদা, এটা মাথায় রাখবা। জিঙ্ক সাদা হয়, তারপর হচ্ছে কপারও কি হয়, সরি কপার বলছি, অ্যালুমিনিয়ামও সাদা হয়, এটা মাথায় রাখবা। জিঙ্ক আর অ্যালুমিনিয়াম কি হয়, সাদা হয় বর্ণ, অধক্ষেপের বর্ণটা আর কি। এরপরে কি, এটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে লালচে বাদামি, লালচে বাদামি, লালচে বাদামি। এরপর কি হয়, এটা হচ্ছে হালকা নীল হয়, হালকা নীল, ঠিক আছে ডান। তাহলে দেখো তো ভাই একটু একটু সুন্দর করে দেখো, পুরোটা লিখে দিস না, ওকে এবার একটু বুঝাই দিই। ধাতুর লবণ, তো ধাতুর লবণগুলো কি কি এটা মাথায় রাখবা। একটা হচ্ছে জিঙ্ক এর নাইট্রেট লবণ, একটা অ্যালুমিনিয়াম, এরপর ফেরাস, ফেরিক, এরপর কপার। এরপর আসো এই জেড এর নাইট্রিক লবণ থেকে, মানে জিঙ্ক নাইট্রেট লবণ থেকে কি পাবো, জিঙ্ক হাইড্রোক্সাইড, ZnOH whole 2। এরপর কি পাবো ভাইয়া, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এরপর কি পাবো, ফেরাস হাইড্রোক্সাইড। এরপর কি, ফেরিক হাইড্রোক্সাইড। এরপর কি, কপার হাইড্রোক্সাইড। এবার বর্ণগুলো মনে রাখতে হবে না ভাইয়া, তো চলো মনে রাখি একটু। মনে রাখবা জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম কি হয়, সাদা হয়। জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম কি হবে ভাইয়া, সাদা হবে। এই যে লিখলাম সাদা। FeOH whole 2, 2 যখন থাকবে তখন হচ্ছে সবুজ কালার, যখন 3 হবে ফেরিক হবে তখন কি হবে, লালচে বাদামি, মাথায় রাখবা। যখন হবে 2 ফেরাসে, যখন হবে 2 তখন হবে কি, সবুজ, এই যে সবুজ। যখন হবে 3 তখন কি হবে, লালচে বাদামি। আর কপার কি হয়, হালকা নীল। কপার কি হবে ভাইয়া, আকাশের মতো হালকা নীল। মনে থাকবে ভাইয়া, কালারগুলো মনে থাকবে। তো কালারটা একবার মনে রাখবা, একবার পড়বা, দেখবে মনে থাকবে। বুঝছি তাইলে, বলো পারবো। ওকে চলো এবার নেক্সট দেখি, নেক্সট দেখি চলো। তো এটা পড়ে রাখবো, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই চার্টটা, ঠিক আছে ডান। চলো এবার দেখি, নেক্সট দেখি চলো। ওকে প্রথম প্রশ্ন, একটি ধাতব লবণের দ্রবণের কৌষ্টিক সোডার বিক্রিয়া ঘটিয়ে সবুজ বর্ণের অধক্ষেপ পাওয়া গেল। তো প্রকৃতিকৃত আয়তন কোনটি, আয়ন কোনটি বলো তো, কি পাইছে বলো তো ভাইয়া, সবুজ বর্ণের অধক্ষেপ পাইছে না। সবুজ কালার কি ছিল একটু মনে করে দেখো, একটু আগে লিখেছি, একটু আগে লিখেছি, কি ছিল সবুজ কালার, FeOH whole 2। তাহলে বলো এখানের মধ্যে কাকে পাচ্ছো, আয়রন। আয়রনের এখানে যোজনী কত, আয়ন কত, 2 না, তাহলে Fe2+, দেখো তো আছে কিনা, এই যে Fe2+ পেয়ে গেলাম। বলো বুঝছি ভাইয়া নাকি বুঝি নাই, বুঝছি। যদি এখানে বলতো সবুজ না হয়, যদি বলতো যে হালকা নীল, তাহলে কি পেতাম বলো তো ভাইয়া, হালকা নীল, একটু আগেই পড়ছো হালকা নীল, তাহলে কি হতো, Cu2+, এই যে Cu2+, তখন হয়তো কোনটা, এটা। বুঝতে পারছি ভাইয়া, পারবো নাকি পারবো না বলো, পারবো, ডান ডান। চলো পরেরটা দেখি এবার। নেক্সট প্রশ্ন, নিচের কোন অধক্ষেপের বর্ণ লালচে বাদামি, একটু বলো তো ভাইয়া। সবুজ কোনটা ছিল, FeOH whole 2 ছিল সবুজ। লালচে কোনটা ছিল, FeOH whole 3। কোথায় আছে, এই যে FeOH whole 3, শেষ। বলো ভাইয়া তাহলে সোজা নাকি কঠিন বলো তো ভাইয়া, বলো সোজা নাকি কঠিন এগুলা। নেক্সট যাই চলো। FeOH whole 3 বর্ণ কিরকম, এই যে লালচে বাদামি, একটু আগেই পড়ছি লালচে বাদামি। নেক্সট দেখি চলো। FeCl3 NaOH whole NaOH উৎপন্ন হচ্ছে A NaCl, এর বর্ণ কি রূপ হবে। আচ্ছা লিখি চলো, বিকেটা আগে লিখি। সো বিকেটা যদি লিখি আগে, FeCl3 NaOH তাহলে কি হচ্ছে ভাইয়া, NaCl হচ্ছে, এদিকে NaCl হচ্ছে। ওকে তাহলে এই যে Na আর Cl বেরিয়ে গেছে, তাহলে কি থাকে Cl, তাহলে FeOH whole 2 থাকে। তাহলে FeOH whole 2 মানে কি বলতে হবে, সবুজ না। FeOH whole 2 কে সবুজ, আর 3 হলে লালচে বাদামি। তাহলে সবুজ কোথায়, এই যে সবুজ, শেষ। লাগিয়ে তাহলে সুন্দর করে ডান। বলো ভাইয়া কঠিন নাকি সহজ, একদম ইজি না।
সো প্রতিটা টাইপ তোমাকে আমি এভাবে আস্তে আস্তে সলভ করে দেব, ঠিক আছে? মনোযোগ দাও, মনোযোগ দাও। ওকে, অনেক বলে ভাই কাজ ভালো হচ্ছে, ধন্যবাদ ধন্যবাদ। বলো পারবো 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 নাকি পারবো না, বলো পারবো নাকি পারবো না। আচ্ছা, অনেকে বলছে ভাইয়া এটা মনে হয় FeOH হোল 3 হবে, দেখি তো একটু কমেন্টে অনেকে বললো, দেখে দাও একটু, দাঁড়াও দেখতে দাও। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো ভাইয়া, এই যে বিক্রিয়াটা লিখলাম, ঠিক আছে, ওয়েট ওয়েট ওয়েট, আমি কি আসতেছি আবার, এই যে বিক্রিয়াটা লিখলাম, এই বিক্রিয়াটা কিভাবে সমতা হইছে, হয় নাই কিন্তু। তো বিক্রিয়া যদি সমতা না হয় সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে, এটা মাথায় রাখবা। একটু দেখো ভাই, এখানে ক্লোরিন কয়টা, এখানে ক্লোরিন কয়টা ভাই, তিনটা না, এখানে ক্লোরিন কয়টা, একটা। তাহলে কি বিক্রিয়া সমতা হইছে, হয় নাই। তাহলে বিক্রিয়াটাকে আমার সমতা করতে হবে না, চলো সমতা করি আগে। তাহলে সমতা ধরো আমি রেড কালি দিয়ে করতেছি, ঠিক আছে? তাহলে FeCl3 প্লাস NOH, এখানে কি পাচ্ছি, NaCl পাচ্ছি, তাই না? আর এখানে কি পাইছি আমি, FeOH হোল 2 পাইছি। ওকে, NaCl এখানে কয়টা, একটা, এখানে আছে কয়টা, তিনটা। তাহলে কি হইছে, হয় না। তাহলে এখানে কত দিতে হবে, 3 দিতে হবে, দিলাম 3। এবার 3 দিলেই কি হচ্ছে নাকি দেখো তো, 3 এর সাথে এখানে কি হয়ে গেছে, আবার NO হয়ে গেছে তিনটা, সোডিয়াম তিনটা হয়ে গেছে। এখানে সোডিয়াম কয়টা, একটা। তাহলে কি মিললো, মিললো না হিসাব, তাহলে এখানে দিলাম আবার তিনটা। এবার দেখো এখানে কত হয়েছে, তাহলে হাইড্রোজেন কয়টা, অক্সিজেন কয়টা, তিনটা। এখানে আর আছে নাই, তার মানে এখানে হাইড্রোজেন অক্সিজেন কয়টা ভাইয়া, তিনটা। OH আয়ন কয়টা হবে, OH আয়ন কয়টা হবে, তিনটা হবে। কিন্তু এখানে OH আয়ন কয়টা দিছি, দুইটা দিছি। তাহলে কি মিলছে নাকি মিলে নাই, মিলে নাই। তার মানে আমার ভুল হইছে। তাহলে এখানে কি হবে, OH হোল 3 হবে। এবার দেখো FeOH হোল 3 যদি যৌগটা হয়, এই যৌগটা যদি FeOH হোল 3 হয়, সেক্ষেত্রে কি আমার এটা কালারটা চেঞ্জ হবে না ভাইয়া? অবশ্যই হবে, কারণ আমি জানি FeOH হোল 2 হচ্ছে সবুজ বর্ণে, আর হোল 3 হলে লালচে বাদামি। তাহলে উত্তর কি হবে, লালচে বাদামি হবে। বুঝতে পারছি ভাইয়া, বলো বুঝতে পারছি, শেষ। এটা ভুল হইছে আমার এটা ভুল হইছে। আচ্ছা বলো বুঝছি, এবার বলো বুঝছি। তোমাকে অনেক ধন্যবাদ যে আমাকে ঠিক করে দিয়েছো। বল বুঝতে পারছি ভাইয়া, এবার বুঝছি। তার মানে আমার প্রথম কি কাজ ভাইয়া, আমার প্রথম কাজ যদি বিক্রিয়া দিয়ে দেই, বিক্রিয়াটা তো আমি পারবো, হ্যাঁ পারলাম। পারার পর আমি একবার চেক দিব বিক্রিয়াটা আমার সমতা হয়েছে কিনা। যদি বিক্রিয়ার সমতা না করি, সেক্ষেত্রে আমার মতে বা ভুল করে ফেলবা। বুঝতে পারছো, ডান। বুঝতে পারছি এবার। তাহলে চলো এবার দেখি, নেক্সট দেখি চলো। ওকে, ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। সো এটাও সেম টাইপেরই, যে লঘু ক্ষার, তীব্র ক্ষার। তো তীব্র ক্ষার কোনটা ভাই, তীব্র ক্ষার হচ্ছে সেটা যেখানে পানির পরিমাণ কম, ক্ষারের পরিমাণ বেশি। আর লঘু ক্ষার কোনটা ভাই, লঘু ক্ষার হচ্ছে যেখানে সেম ভাবে যে তোমার পানির পরিমাণ বেশি, ক্ষারের পরিমাণ কম, সেটা হচ্ছে আমার লঘু ক্ষার। বুঝতে পারছি ভাই, তাহলে ডান। সেটা আর দেখাচ্ছি না, আর সেম টাইপেরই কনসেপ্ট। এবার ডাইরেক্ট এমসিকিউতে আসি। তো এখানে প্রথম এমসিকিউ কি বলছো ভাইয়া, FeCl3 NOH। এই দেখো সেম টাইপের ম্যাট্রিক তৈরি করছ না ভাইয়া, তাহলে এটা তো পারা করছে, পারা উচিত। এইচডব্লিউটা তোমরা করো, তোমরা খুব উত্তর দাও আমাকে। পরেরটাতে গেলাম, নিচের কোনটি আর্দ্র লাল লিটমাসে বর্ণকে নীল করে? কি বলতে ভাই, নীল করে। সো লাল লিটমাসকে নীল কারা করে ভাইয়া, ক্ষার করে না বা ক্ষারক করে না, হ্যাঁ কি না, হ্যাঁ করে ভাইয়া। এবার এখানের মধ্যে ক্ষার বা ক্ষারক কোনটা বলো তো দেখি, আমাকে একটু কমেন্ট করে জানাও, এখানের মধ্যে ক্ষার বা ক্ষারক কোনটা। এই যে এটা NH3। কেমনে বুঝছি ভাই, কারণ দেখো NH3 পানির সাথে বিক্রিয়া করে কি করে জানো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, NH4OH, যা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নামে পরিচিত। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাল লিটমাসে কি করে ভাই, নীল করে। বুঝতে পারছি, ডান। বুঝতে পারছি, চলো নেক্সট দেখি তাহলে। এবার অ্যামোনিয়ার জলীয় দ্রবণে পিএইচ পেপার কোন বর্ণ নির্দেশ করে? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ একটু আগে পড়ছি, তার মানে কি NH3 এর জলীয় দ্রবণ কি ছিল, NH4OH। তাহলে NH4OH একটা কি, ক্ষার না বা একটা ক্ষারক না? তাহলে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা, ঠিক আছে, NH4OH, তাহলে সেটা কি করবে ভাইয়া, লাল লিটমাসকে নীল করবে না? দেখো তো কোথায় আছে, এই যে নীল করে, এই যে নীল দাগাও, নীল করে, শেষ। বলো বুঝতে পারছি, বলো ভাই বুঝতে পারছি। একটু সাউন্ড কি ঠিক আসছে? হ্যালো হ্যালো, একটু দেখি তো, হ্যাঁ সাউন্ড ঠিক আছে, তাহলে বুঝতে পারছি ভাইয়া। ওকে, তাহলে চলো নেক্সট দেখি, নেক্সট প্রশ্ন। ভিজা লাল লিটমাসকে নীল করে কোনটি? আবার সেম টাইপের প্রশ্ন, পারবে আশা করি। পরেরটাতে গেলাম, এটা তো সেম টাইপের প্রশ্ন বারবার চলে আসছে, দেখি। আচ্ছা, কোন অক্সাইডটি অম্লধর্মী বলো তো ভাইয়া?
কোন অক্সাইডটি অম্লধর্মী, তার মানে পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করবে? বলো তো কোনটা, কোনটা বলো এখান থেকে বলো, এখান থেকে কোনটা অ্যাসিড তৈরি করবে বলো তো ভাইয়া, কোনটা বলো তো? এই যে NO2 এটা হচ্ছে আমার অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে? এটা আমার কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে, কারণ এটা কি হবে? নাইট্রিক অ্যাসিড হবে, HNO3। যেমন দেখো NO2 যোগ H2, পানির সাথে বিক্রিয়া ঘটাও, তাহলে পানির সাথে বিক্রিয়া ঘটালে কি পাচ্ছ বলো তো ভাইয়া? H2NO3, অর্থাৎ কি? নাইট্রিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? ডান, পারবো তাহলে? আচ্ছা, এটা HNO3 হবে, নাইট্রাস অ্যাসিড হবে, নাইট্রাস অ্যাসিড, HNO3। তো যাই হোক, নাইট্রাস অ্যাসিড পাচ্ছি, তাহলে কি পাচ্ছি? অ্যাসিড পাচ্ছি। ডান, পারবো তাহলে? ডান। পরেরটাতে আসি, পিএইচ এর ধারণা। এবার টপিক কি ভাইয়া? পিএইচ এর ধারণা টপিক। ওকে, সো পিএইচ এর ধারণা টপিকের জন্য আমার একটু ক্যালকুলেটরের হেল্প লাগবে এবং এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। চলো দেখি আগে ধারণা দেখি। সো পিএইচ কি ভাইয়া? পিএইচ হচ্ছে মাইনাস লগ H প্লাস আয়নের ঘনমাত্রা। তার মানে কি একটু দেখো তো ভাইয়া, কোন একটা যৌগ নিলাম আমি, ঠিক আছে? ধরো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই HCl টাকে যখন আমি জলীয় দ্রবণ দিব তখন কি হবে? এটা ভেঙে যাবে না? কিভাবে ভাঙবে? একটা H প্লাস হবে আর একটা কি হবে? Cl মাইনাস হবে। এই যে H প্লাস আয়নটা ভেঙে গেছে, এই H প্লাস আয়নটা যে ভেঙে গেছে, এটা একটা ঘনমাত্রা আছে না ভাইয়া? হ্যাঁ, ঘনমাত্রা আছে। সেই ঘনমাত্রা যদি আমি ঋণাত্মক লগারিদম দ্বারা গুণ করি, সেই ঘনমাত্রাকে আমি যদি ঋণাত্মক লগারিদম দ্বারা গুণ করি, তবে আমি কি পাবো? পিএইচ পাবো। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, এবার দেখো পিএইচ এর একটা স্কেল আছে না? পিএইচ স্কেল, সেই স্কেলটা কত ভাইয়া? 14 পর্যন্ত। কত পর্যন্ত ভাইয়া? 14 পর্যন্ত। এরকম একটা স্কেল আছে পিএইচ এর, তাই না? এখানে যেখানে মাঝখানে 7 নাম্বারটা হচ্ছে কি? নিরপেক্ষ, নিরপেক্ষ। আর এই পাশে এই পাশে মানে বাম পাশে কারা? অ্যাসিড। বাম পাশে কারা ভাইয়া? অ্যাসিড। আর ডান পাশে কারা? ক্ষারক। ঠিক আছে? ওকে, কত পর্যন্ত? এখানে 14 পর্যন্ত। 8 9 10 11 12 13 14, ঠিক আছে? 14 পর্যন্ত। ওকে, আর এদিকে কত? 1 2 3 4 5 6 7, তো এটাই, তাই না? ডান। তো এই সেটটা হচ্ছে আমার অ্যাসিডের স্কেল, এই সেটটা হচ্ছে আমার ক্ষারকের সেট, তাই না? আচ্ছা, তো পিএইচ মান যখন আমাকে আসলে বের করতে বলে তখন আমি কি পাই? দেখো তো ভাইয়া, পিএইচ সমান মাইনাস লগ H প্লাস আয়ন। তার মানে আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে কি পাচ্ছি? পিএইচ পাচ্ছি। বাট যখন আমাকে ক্ষারকের পিএইচ বের করতে বলবে, ক্ষারের পিএইচ বের করতে বলবে, তখন আসলে কি করব ভাইয়া? তখন আমার পিএইচ এর সূত্র কি? মাইনাস লগ H প্লাস আয়ন না? তো আমি কি ক্ষার বা ক্ষারক থেকে H প্লাস আয়ন পাবো? পাবো না। তাহলে কি পাবো? OH মাইনাস আয়ন পাবো। লিখো তাইলে, কি পাবো? OH মাইনাস আয়ন পাবো। তার মানে সেটা কি হবে তখন? POH না, তখন সেটা POH, যেটাকে আমরা বলি মাইনাস লগ OH মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে আমি কি পেলাম এখন? POH পেলাম। কার থেকে? ক্ষার থেকে বা ক্ষারক থেকে। কি পেলাম? POH পেলাম। ডান। এবার একটা সূত্র আছে, সূত্রটা কি জানো? সূত্রটা হচ্ছে PH প্লাস POH সমান হচ্ছে কত জানো? 14। সমান কত? 14। এটা কোথা থেকে আসছে ভাই? এটা হচ্ছে পুরো স্কেলটা থেকে আসছে। এই পুরো স্কেলে অ্যাসিড আর ক্ষারকের যে মাত্রাটা, সেই মাত্রাটার সর্বোচ্চ সীমা কত ভাই? 14 না? এইজন্য এটা আসছে যে PH প্লাস POH সমান কত? 14। তার মানে তুমি যদি ক্ষার বা ক্ষারকের POH বের করো, POH বের করার পর যদি 14 থেকে বাদ দাও, এই যাও POH বের করার সময় আমি যদি এখান থেকে PH টা বের করতে চাই, তাহলে কি হবে? 14 মাইনাস POH। তার মানে তুমি যদি ক্ষার বা ক্ষারকের POH এর মানটা বের করে 14 থেকে বাদ দিয়ে দাও, তাহলে কি পেয়ে যাচ্ছ? সেই ক্ষার বা ক্ষারকের পিএইচ পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো ভাইয়া? পুরোপুরি বুঝছি, আর কিছু লাগবে না। এবার আমরা ডাইরেক্ট কি করব? ম্যাথ করব। ওকে, মানে এমসিকিউ করব। ওকে, আচ্ছা চলো দেখি। তো প্রথম প্রশ্ন, কোন HNO3 দ্রবণে, প্রথম আগে লিখি HNO3 নাইট্রিক অ্যাসিড, HNO3 দ্রবণে পিএইচ এর মান 2 হলে কি বলছে ভাইয়া? ওরা পিএইচ এর মান বলে দিছে কত? সেটা পিএইচ এর মান কত? 2। আচ্ছা, কি বলছে? মোলার ঘনমাত্রা কত? আচ্ছা চলো বের করি। তাহলে HNO3 থেকে কি পাবা? ভেঙে ফেলো, কি পাবা? কি পাবা বলো তো ভাঙলে? H প্লাস প্লাস NO3 মাইনাস, তাই না? আচ্ছা, তাহলে H প্লাস কয়টা পাইছো ভাইয়া? একটা পাইছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার কি লিখ? তুমি কি জানো? pH সমান মাইনাস লগ H প্লাস আয়ন। এবার তোমাকে কি বের করতে বলছে? এটার ঘনমাত্রাটা বের করতে বলছে। যে দেখো, মোলার ঘনমাত্রা বের করতে, মানে H প্লাসটা বের করতে বলছে, তাই তো? তো pH এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। বসাও 2 সমান মাইনাস লগ H প্লাস আয়ন। তাহলে এখান থেকে তুমি H প্লাস আয়ন ঘনমাত্রা কিভাবে পাবে ভাইয়া? দেখো দেখাচ্ছি। তো H প্লাস আয়ন সমান হবে, মনে রাখবা
এই যে মাইনাস লকটা আছে না, এই মাইনাস লকটা যখন এই পাশে আসবে, এই মাইনাস লকটা যখন তুমি তাকে এই পাশে আনতে চাইবা, তখন সেটা 10 টু দি পাওয়ার হয়ে যাবে। কি হয়ে যাবে ভাইয়া? 10 টু দি পাওয়ার হয়ে যাবে। তার মানে 10 টু দি পাওয়ার 2 দিয়ে দিব। কি দিয়ে দিব ভাইয়া? 2 দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা আমি তোমাকে বুঝাচ্ছি। যখন যখন এই মাইনাস ব্লকটাকে তুমি এই পাশে নিয়ে আসতে চাইবা, তখন এখানে কি হয়ে যাবে? 10 টু দি পাওয়ার হয়ে যাবে। 10 টু দি পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আবার কি শেষ কাজ? না ভাই, কাজ শেষ হয় নাই। এখানে কি এটা মাইনাস চিহ্ন আছে না, এই মাইনাস চিহ্নটা এখানে উঠে যাবে, 10 ইনভার্স হয়ে যাবে। কত হয়ে যাবে? 10 ইনভার্স। এরপর কি বসবে? এই মানটা বসবে। এখানে যে মানটা আছে pH এর মানটা, সেই মানটা এর উপরে বসবে, 10 ইনভার্স 2। তাহলে কত আসে? h + n = 10 ইনভার্স 2। তার মানে কত মানটা বলো তো? ক্যালকুলেটর যদি করি তাহলে হচ্ছে 0.01 শেষ। এটা হচ্ছে আমার pH মান। কার ভাইয়া? এটা হচ্ছে আমার অ্যাসিডটার pH মান, সরি ঘনমাত্রা। কোথায়? এই যে 0.01 শেষ। বলো বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, পারা যাবে। তাহলে মাইনাস লককে আমরা এই পাশে কেমনে আনবো ভাইয়া? বুঝছি, 10 টু দি পাওয়ার হয়ে যাবে মাইনাস আবার 10 টু দি পাওয়ার মাইনাস pH এর মানটা, 10 টু দি পাওয়ার মাইনাস pH এর মান। বুঝতে পারছি? ডান। ওকে, নেক্সট দেখি চলো। নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ পানির pH কত? সো এটা তো ভাইয়া সবাই পারবে, তাই না? আমরা যে পানি খাচ্ছি সেটা কি তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার? না, সেটা কিন্তু নিরপেক্ষ, তাই না? সেটা একদমই নিরপেক্ষ। যেহেতু নিরপেক্ষ, তাকে আমরা কি বলি? স্বাদ বলি। কারণ নিরপেক্ষ স্কেল কত? 7। এই যে 7, এই যে 7। বুঝতে পারছি ভাইয়া? বলো পারবো নাকি পারবো না? পারা যাবে? ওকে, চলো নেক্সট দেখি এবার। প্রশমন দ্রবণের pH কত? সেম। প্রশমন মানে কি ভাই? নিরপেক্ষ না, তাহলে নিরপেক্ষ pH কত হবে? 7। শেষ। দাগাও 7। ডান। ওকে, এবার নেক্সট দেখি চলো। pH এর গুরুত্ব। সো pH এর গুরুত্ব আসলে অনেক, এটা বলে শেষ করা যাবে না। এটা যেহেতু থিওরি, নরমালি একটু বুঝাই দিই। সো pH এর গুরুত্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ যেমন দেখো, আমার পানির যে নিরপেক্ষ অ্যাসিডটা, এটা pH এর মান সেটা কত ভাই? 7 না? এখন ধরো সামহাউ সেটা এই 7 না, সেটা হচ্ছে তোর 6 বা 5। তার মানে সেটা কোন দিকে যাচ্ছে ভাই? অ্যাসিডের দিকে যাচ্ছে না। তার মানে সেটা কি? অম্লীয় পানি হয়ে যাচ্ছে না? এখন আমি যদি অম্লীয় পানি খাই, আমি কি বাঁচবো ভাই? আমি তো আর বাঁচবো না, তাই না? তো আমার কিন্তু নানান রকম প্রবলেম দেখা দিবে। তার মানে এই pH মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো কিছুর ক্ষেত্রে। যে কোনো কিছুর একটা pH মান থাকবেই। সেই pH মানটা আমাদের শরীরের জন্য একটা স্ট্যান্ডার্ড মান মেইনটেইন করে থাকে, যাতে ওটা উঠানামা যাতে না করে। ওটা উঠানামা যদি করে, সেক্ষেত্রে আমাদের প্রবলেম হবে অনেক রকমের। ঠিক আছে? বুঝতে পারছি? ডান। চলো এবার দেখি যে pH এর গুরুত্ব। তোমাকে একটা ছক বানিয়ে দিই আমি, দাঁড়াও। তোমাকে আমি একটা ছক বানিয়ে দিই, যেটা বইয়ে আছে হয়তো, আর কিছু কিছু হয়তো নাই। তো তোমরা একটু দেখে নাও সেটা কি কি। আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? লিখো পাকস্থলী। পাকস্থলী। আচ্ছা, তারপর কি ভাইয়া? মানুষের ত্বক। তারপর কি? মূত্র। তারপর কি? রক্ত। তারপর কি? অগ্ন্যাশয় রস। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমি যদি লিখে দিই তোমাদেরকে, আচ্ছা এভাবে লিখি, সমস্যা নেই, বক্স করতে হবে। এটা হচ্ছে 1। পাকস্থলীর pH কত? 1 pH। রেটটা কত? 4.8 থেকে 5.5। আর মূত্র কত? মূত্র হচ্ছে 6 pH। 7.43 থেকে 7.45। আর এখানে কত? অগ্ন্যাশয় রস তো 8.10। আমি যদি একটু বক্স করে দিই তাকে, এই একেবারে করে দিই, ঠিক আছে? বক্সটা একেবারে করে দিলাম। ডান। এখানে যদি একটু ডিভাইডার ক্রিয়েট করে দিই, এই ওকে ডান। এটা যেহেতু করে দিয়েছি, এটা আর করা যাবে না। ডান, শেষ শেষ শেষ। তাহলে একটু দেখো কি কি লিখলাম ভাইয়া? কিছুই লিখলাম না তেমন কিছু, তাই না? তো দেখো, পাকস্থলীর pH এর মান কত আমাদের? 1। ত্বকের pH কত? 4.8 থেকে 5.5। এখন একটা জিনিস প্রশ্ন করতে পারো যে ভাইয়া, আচ্ছা পরে বলবো। এরপর কি? মূত্র। মূত্রের pH কত ভাই? 6, তাই না? রক্তের pH কত ভাই? 7.43 থেকে 7.45। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটু দাগে রাখো বা লিখে রাখো। রক্তের pH এটা বেশি ইম্পর্টেন্ট, বেশি লাগে। রক্তটা লাগে, ত্বকেরটা লাগে, মূত্রটাও লাগে, ঠিক আছে? আর এগুলো তেমন একটা লাগে না।
বাট যেগুলো লাগে সেগুলো ভালো করে মনে রাখবা। রক্তটা কত ভাইয়া 7.45 থেকে বা 43 থেকে কত 7.45, ঠিক আছে, এই রেঞ্জটা মাথায় রাখবা। চলো নেক্সট দেখি এমসিকিউ। প্রথম প্রশ্ন, দেহ ত্বকের আদর্শ পিএইচ মান কত? একটু আগে পড়ছে কত ভাইয়া 5.5, এই যে দাগাও 5.5 কোথায়, এই 5.5। পারবো তাহলে? বলো পারা যাবে? ওকে নেক্সট দেখি চলো। ওকে, অগ্ন্যাশয় রসের পিএইচ মান কত? একটু আগে দেখছি না, কত বলো তো? 8.10। 8.10 কোথায়, এই 8.10। বুঝতে পারছি ভাইয়া, পারবো? ওকে চলো নেক্সট দেখি এবার। প্রস্রাবের পিএইচ এর মান কত থাকা প্রয়োজন? একটু আগে দেখছি না, কত ভাইয়া 6 ছিল, তাই না? 6, এই যে 6, ডান। পারবো? চলো নেক্সট দেখি এবার। মানুষের রক্তের পিএইচ এর মান কত? এই যে দেখো 7.43 থেকে 7.45, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানুষেরটা, ঠিক আছে, কারণ আমরা যেহেতু হিউম্যান বডি পরীক্ষা দিবে সেজন্য হিউম্যান বডিটাই দেয় আর কি, বুঝতে পারছো? আচ্ছা চলো পরটা দেখি এবার। প্রশ্ন কই, এই যে মাটির পিএইচ খুব বেশি হলে, অতিরিক্ত ক্ষারীয় হলে, এতে কি মিশিয়ে পিএইচ এর মান কমানো যায়? তার মানে কি বলতে দেখো তো, মাটির পিএইচ এর মান খুব বেশি হলে, তার মানে পিএইচ এর মান বেশি হওয়া মানে কি বলতো তো ভাইয়া? 7 ক্রস করছে না? বেশি হওয়া মানে কি 7 ক্রস করছে। এখন 7 ক্রস করা মানে কি ক্ষারীয় হয়ে গেছে মাটিটা, কি হয়ে গেছে? ক্ষারীয় হয়ে গেছে মাটিটা। এই দেখো বলেই দিছে যে অতিরিক্ত ক্ষারীয় হলে এতে কি মিশিয়ে পিএইচ মান কমানো যাবে। তাহলে বলো, এখানে যেহেতু এখন মাটিটা ক্ষারীয় হয়ে গেছে, মাটি যেহেতু ক্ষারীয় হয়ে গেছে, তাহলে মাটিকে প্রশমন করার জন্য কি করতে হবে? অ্যাসিড ঢালতে হবে, নিশ্চয়ই অ্যাসিড ঢালতে হবে। এখন খুঁজো এখানে অ্যাসিড কোনটা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি অ্যাসিড? না ভাইয়া, কেটে দাও। Na2SO4 কি অ্যাসিড? বলো তো। CaOH4 কি অ্যাসিড? না ভাই, এটা কেটে দাও। তাহলে এবার বলো বি আর সি, এই বি আর সি এর মধ্যে কোনটা অ্যাসিড আমাকে একটু বলো তো ভাইয়া। Na2SO4 কি? সোডিয়াম সালফেট, এটা কি অ্যাসিড? তাহলে এটাও হবে না, তাহলে কোনটা হবে ভাইয়া? এই যে এটা NH4 SO4 SO4, এটা হচ্ছে আমার অ্যাসিডটা, ঠিক আছে? পারবো তাইলে বলো, পারা যাবে? বুঝতে পারছি? ওকে নেক্সট দেখি চলো। ওকে নেক্সট কি ভাইয়া? নেক্সট হচ্ছে প্রশমন বিক্রিয়া। এবার এই প্রশমন বিক্রিয়ায় আসলে হয় কি? কিছুই হয় না, বিক্রিয়া আছে। বিক্রিয়াগুলো কি কি? তো প্রশমন বিক্রিয়াটা আসছে কোথা থেকে ভাইয়া? অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া থেকে আসছে না ভাইয়া? হ্যাঁ। তাহলে চলো লিখি, একটু কনসেপ্ট লিখি চলো। তো প্রশমন বিক্রিয়া হচ্ছে তারাই যারা অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে, অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে কি করে ভাইয়া? লবণ আর পানি উৎপন্ন করে, লবণ প্লাস পানি উৎপন্ন করে। এই যে লবণ আর পানি উৎপন্ন করে, তাই তো, এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এটাকে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। কারণ এই প্রশমন বিক্রিয়া কি করে? কারণ সে কি করে? পুরো বিক্রিয়াটাকে ব্যালেন্স করে ফেলে। পুরো বিক্রিয়াটাকে কি করে ভাইয়া? ব্যালেন্স করে ফেলে, নিরপেক্ষ করে ফেলে, নিরপেক্ষ করে ফেলে। তাকে বলেই যেন প্রশমন বিক্রিয়া, মানে সে প্রশমন করে দেয়, নিরপেক্ষ ঘটায় দেয়। এবং এই প্রশমন বিক্রিয়ার পিএইচ এর মান কত হবে, বা নিরপেক্ষ পিএইচ এর মান কত হবে? 7। কত হবে? পিএইচ মান কত? 7, নিরপেক্ষ। মনে থাকবে? বলো মনে থাকবে ভাইয়া? বুঝছি নাকি বুঝি নাই? বলো পারা যাবে? পারবো? ডান। চলো দেখি এবার পরটা দেখি। ওকে, প্রশমন বিক্রিয়ায় পিএইচ এর মান কত? এই যে পিএইচ এর মান 7 পেয়ে গেলাম, ইজি একদম, ডান। নেক্সটটা দেখি চলো। কোন বিক্রিয়া থেকে নিরপেক্ষ লবণ পাওয়া যাবে? কোন বিক্রিয়া থেকে নিরপেক্ষ লবণ পাওয়া যাবে? তার মানে কি, যেটা অ্যাসিড আর ক্ষার আছে, তাই না? দেখো তো একটু অ্যাসিড আর ক্ষার কোনটা? COH4 HCl, এটা কি ক্ষার? হ্যাঁ, COH4 ক্ষার, HCl টা কি? অ্যাসিড। COH4 CH3COOH, তাই না? NaOH H2CO3 NH4OH HCl। এবার বলো কোনটি থেকে নিরপেক্ষ লবণ পাওয়া যাবে? বলছে নিরপেক্ষ লবণ পাওয়া যাবে মানে কি জানো ভাইয়া? মানে যে লবণটা কি হবে না, অম্লীয় হবে না, আবার কি ক্ষারীয় হবে না। তাহলে বলো তো কোনটা সেটা? এটা হবে COH4 HCl। বুঝতে পারছি ভাইয়া? পারবো নাকি পারবো না বলো তো? পারবো? ডান। ওকে চলো এবার নেক্সট দেখি চলো। আচ্ছা, একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন আছে। কি প্রশ্ন দেখো তো? এ ও বি পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে দ্রবণটি কি রূপ হবে? আচ্ছা ভালো কথা, কি বলছে? মিক্স করলে একসাথে কি হবে? কি হবে? আচ্ছা চলো দেখি কি হবে, দেখি। এটা কি ভাইয়া? NaOH। এটা কি ভাইয়া? H2SO4। এবার তুমি আমার একটা কথা বলো, এই যে NaOH লিখলাম, এই যে H2SO4 লিখলাম, ঠিক আছে, এটা লবণটা কি হবে? Na2
SO4 সোডিয়াম সালফেট যোগ কি হবে পানি H2O, তাই না? আচ্ছা এবার দেখো বিক্রিয়ার দ্বারা সমতা কি ঠিক আছে? হাইড্রোজেন দুইটা, হ্যাঁ দুইটা হাইড্রোজেন দুইটা, এখানে আছে একটা তিনটা, তাহলে সমতা হয় নাই, তাহলে কি করতে হবে এখানে 2 দিতে হবে, 2 দিলে চারটা হয়ে গেছে এখানে হাইড্রোজেন চারটা, এখানে দুইটা করতে হবে, এখানে 2 দিতে হবে, তাহলে 2 NOH এনে কি দুইটা আছে? হ্যাঁ আছে। এবার সমতা হইছে ভাইয়া? হ্যাঁ। কতবার ভুল করছিলাম, এবার কি আর ভুল করা যাবে না? তো এইজন্য ভুল যাতে না হয় এবার সেজন্য কি করলাম ভাইয়া, সেজন্যই আগে থেকে সমতা করে নিলাম, ঠিক আছে? এবার দেখো তাইলে এবার কি বলছে, বলছে যে লবণটা এই যে মিশ্রিত করলে দ্রবণটি কি রূপ হবে, দ্রবণটি মানে কি এই দ্রবণটা, এই জিনিসটা যেটা পাইছি এটা কি হবে? এখন তোমরা অনেকে বলবা ভাই এটা তো নিরপেক্ষই হবে, তাই না? আমরা জানি যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি হয় ভাইয়া, লবণ হয় এবং সেই লবণটা নিরপেক্ষ হয় না। একটু ভুল জানো, কি ভুল জানো? একটু ডিটেইলস একটু কনসেপ্টটা আগে বুঝো, তারপর এটাতে আসবো, ঠিক আছে? না কনসেপ্টটা একটু বুঝো আগে। সাপোজ ধরো শক্তিশালী অ্যাসিড প্লাস শক্তিশালী ক্ষার মিলে কি হবে, লবণ হবে। এবার ধরো শক্তিশালী অ্যাসিড প্লাস দুর্বল ক্ষার, যে লবণটা পাবো সেটা কি পাবো, লবণটা এটা হবে অম্লীয় লবণ, অম্লীয় লবণ। সেম ভাবে উল্টা হইলে শক্তিশালী ক্ষার প্লাস দুর্বল অ্যাসিড দুর্বল অম্ল, তাহলে কি পাবো, তাহলে পাবো ক্ষারীয় লবণ, ক্ষারীয় লবণ। একটু দেখো তো ভাই কি লিখছি, যদি শক্তিশালী অ্যাসিড প্লাস শক্তিশালী ক্ষার হয় তখন কি পাবো, লবণ পাবো, সেই লবণটা হবে নিরপেক্ষ। যখন অ্যাসিড আর ক্ষার দুইটাই সেম টাইপের হবে, দুইটাই সেম টাইপের শক্তিশালী হবে, তখন কি হবে, লবণটা সেম টাইপেরই হবে, মানে সেম নিরপেক্ষ টাইপেরই হবে। বাট যখন অ্যাসিড ইউজ করব আমি শক্তিশালী, ক্ষার ইউজ করব দুর্বল, তখন বলো তো ভাইয়া লবণ হবে, ঠিক আছে লবণটা হবেই ঠিক আছে, বাট লবণটা যা হচ্ছে সেই লবণটা কি ভাইয়া অম্লীয় টাইপের হবে নাকি ক্ষারীয় টাইপের হবে, বলো তো ভাই একটু একটু ভাবো। যেহেতু অ্যাসিডের পরিমাণ বেশি, মানে অ্যাসিডটা শক্তিশালী, অ্যাসিডটা যেহেতু শক্তিশালী তার মানে অম্লটা কি লবণটা কি হবে, একটু অ্যাসিড টাইপ হবে না, লবণটা কি হবে একটু অ্যাসিডিক টাইপের হবে, তাই না? আচ্ছা গেল, যদি একটু উল্টা হয়, ধরো শক্তিশালী ক্ষার দুর্বল অ্যাসিড, তাহলে কি হবে, যে অম্লটা যে লবণটা তৈরি হবে সেই লবণটা কি হবে, সেই লবণটা হবে ক্ষারীয় টাইপের, কারণ ক্ষারের পরিমাণটা বেশি ছিল, ক্ষারের আধিক্য ছিল, এইজন্য সেটা ক্ষারীয় লবণ বা ক্ষারীয় লবণ। বুঝতে পারছি ভাই? বুঝছি পুরোটা? ডান, এটাই ছিল কনসেপ্টটা। এবার দেখো বলো, বুঝতে পারছি ভাই? ওকে চলো এবার এটা দেখি, এবার এটা সলভ করি, চলো। তাহলে এটা সলভ করার জন্য কি করতে হবে? এটা সলভ করার জন্য দেখতে হবে যে তোমার NaOH এর পরিমাণ বেশি আছে নাকি H2SO4 এর পরিমাণ বেশি আছে, সেটা আগে দেখতে হবে, ঠিক আছে? চলো দেখি কিভাবে চেক করব ভাইয়া। এখানে B যেটা দেওয়া আছে, আয়তন যেটা দেওয়া আছে সেটা তো 100 ml, হ্যাঁ 100 ml দেওয়া আছে, এখানে Bটাও তো ভাই 100 ml দেওয়া আছে, দুইটা তো সেম পরিমাণ, তাহলে কেমনে বুঝবো, একটু পর বুঝাচ্ছি কেমনে বুঝবো। সো প্রথমে দেখো কি করতে হবে তোমাকে তুমি এই বিক্রিয়াটার দিকে তাকাও, বিক্রিয়া থেকে কি দেখতেছো বলো তো ভাইয়া, NOH কয় মোল লাগতেছে, 2 মোল লাগতেছে না, তার মানে 2 মোল NOH ইকুইভ্যালেন্ট সালফিউরিক অ্যাসিড কয় মোল বলো তো ভাই, এখানে কিছু আছে না, তার মানে 1 মোল না, 1 মোল। তার মানে একটু ভেবে দেখো, একটা জিনিস ভেবে দেখো, 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য NOH লাগে কতটুকু, 2 মোল লাগে, একটু ভাবো, এটা একটু ভাবো, 1 মোল H2SO4 এর জন্য 1 মোল H2SO4 এর জন্য কয় মোল লাগতেছে ভাইয়া, 2 মোল NOH লাগতেছে। ওকে, ওর সাথে বিক্রিয়া করার জন্য আমার NOH লাগবে কয় মোল, 2 মোল লাগবে, তাহলে পাওয়ারই কে, H2SO4 H2SO4 না ভাই বলো তো, হ্যাঁ, তার মানে অম্ল যেটা হবে, মানে লবণ যেটা হবে সেটা কি হবে, অম্লীয় টাইপের লবণ হবে, তার মানে কোনটা হবে তোর, অ্যাসিডীয় বা অম্লীয়। বলো বুঝতে পারছে ভাইয়া? বুঝতে পারছি, এটা ম্যাথমেটিক্যালি করা যায়, তবে ম্যাথমেটিক্যালি যদি করতে যাও সেক্ষেত্রে টাইম বেশি লাগবে। আমি ম্যাথমেটিক্যালি অ্যাপ্রোচটা সিকিউ টু সলভিং এ দেখাবো, সিকিউ সলভ করার সময় আমরা এটা দেখবো, বাট এখন
কোন ওয়েতে তোমার এমসিকিউ তাড়াতাড়ি সলভ করতে পারবে আমি তোমাকে সেটা শেখাচ্ছি, বুঝতে পারছো ভাইয়া? পারবো? ডান। চলো এবার পরেরটা দেখে তাহলে। সো নেক্সট টপিক, দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব। তো এখানে আসলে আমি থিওরি কিছু বলবো না, কারণ এখানে থিওরি তেমন কিছু নাই। থিওরি অনেক কিছু আছে, সরি অনেক কিছু আছে, মানে আমার বলার কিছু নাই আর কি। সো এগুলো তুমি যদি বই পড়ো সেক্ষেত্রে থিওরিটা আরো ভালো জানতে পারবা। তো চলো একটু আমরা ডিরেক্ট এমসিকিউ চলে যাই। দাঁতের এনামেলে কোন ধরনের যৌগ থাকে বলো? ক্যালসিয়াম যৌগ, জিঙ্ক যৌগ, কার্বন যৌগ, নাকি হচ্ছে কি বলো তো আটা কি দিয়েছে ক্যালসিয়াম যৌগ, ঠিক আছে, নাকি ম্যাগনেসিয়াম যৌগ বলো তো ভাইয়া? এটা তো ভাই সবার জানা কথা, ক্যালসিয়াম যৌগ, তাই না? কারণ দেখো ক্যালসিয়াম যৌগ, তাই তো। তো দাঁতের কিছু হলে কিন্তু ক্যালসিয়াম জাতীয় ওষুধ দেয় ডাক্তার, কারণ এটা কি বুঝছো? শেষ পড়তে আসছো। দাঁতের সুরক্ষার জন্য কোনটি ব্যবহার করা হয়? অ্যাসিড, ক্ষার, লবণ, পানি বলো তো ভাইয়া? ক্ষার। আর প্রশ্ন করতে পারে ভাইয়া ক্ষার কেন ভাইয়া, বা ক্ষার কেমনে? কারণ বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে কি করো? দাঁত ব্রাশ করো না? রাতে বেলা ঘুমানোর আগে কি করো? দাঁত ব্রাশ করো না? এই যে দাঁত ব্রাশটা করো কি দিয়ে করো? পেস্টটা দিয়ে করো না? এই পেস্টটার মধ্যেই ক্ষার থাকে ভাইয়া, এই টুথপেস্টটার মধ্যে কি থাকে? ক্ষার থাকে, ঠিক আছে, মনে থাকবে। এখন সেই ক্ষারটা কি করে বলো তো ভাইয়া? আমরা যে সারাদিন খাবার খাই, সেই খাবার খেয়ে খাবারের যে কণা টণা থাকে, ওই সকল খাবারের ছোট ছোট কণা মুখের মধ্যে কি তৈরি করে? এক ধরনের অ্যাসিড তৈরি করে, এবং সেখানে আমাদের কিছু পোকা জন্মায়, এবং সেই পোকাগুলো কি করে? অ্যাসিডিক টাইপের কিছু পরিবেশ তৈরি করে, কি করে? মুখটার মধ্যে অ্যাসিড টাইপের পরিবেশ তৈরি করে। এর ফলে আমাদের দাঁতের কি হতে থাকে? ক্ষয় হতে থাকে। এই জন্য যাতে ক্ষয় না হয় আমরা কি করি? টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি, যার ফলে কি হয়? ক্ষার দিয়ে যেহেতু দাঁত ব্রাশ করতেছি, অ্যাসিডের উপর ক্ষার দিচ্ছি, তাহলে কি হচ্ছে? লবণ আর পানি হয়ে যাচ্ছে, শেষ। বুঝতে পারছি? সো অনেক সময় দেখবা যখন আমরা সকালবেলা দাঁত ব্রাশ করি, যখন আমরা ভিতরে যখন ইয়া হয় আর কি, টুথপেস্টের ফেনাগুলো তৈরি হয়, তখন কিন্তু দেখবা ওগুলোর টেস্ট একটু লবণ লবণ টাইপের, তাই না? দেখেছি কিন্তু অনেক খেয়াল করছি আমরা। আচ্ছা গেল। তো নেক্সট প্রশ্ন কি ভাইয়া? নিচের কোনটি হজমে সহায়তা করে বলো তো দেখি? নিচের কোনটি হজমে সহায়তা করে? উত্তর কি? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড হজমে সহায়তা করে, মনে থাকবে। হ্যাঁ গুড, বুঝতে পারছো তো? তাহলে বলো পারা যাবে ভাইয়া? পারবো। চলো এবার দেখি, নেক্সট দেখি। সো নেক্সট কি ভাইয়া? অ্যাসিড বৃষ্টি। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট টাইপ, অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টিটা আমি তোমাদেরকে ভালো করে সিকিউ সলভিং এর টাইমে বুঝাবো, কারণ সেখানে আমাদের সিকিউ আছে, এই জন্য আমি তখন সেটা সেখানে বুঝাবো। বাট এখন এমসিকিউ জন্য যতটুকু জানা দরকার তা আমরা এমসিকিউ মাধ্যমেই দেখবো। ওকে, পারবো তাহলে? চলো দেখি। ওকে চলো দেখি নেক্সট দেখি। বজ্রপাতের কারণে কোন অ্যাসিড উৎপন্ন হয় বলতো? এই যে এটা নাইট্রিক অ্যাসিড। কেমনে ভাইয়া? নাইট্রোজেন ডাই অক্সাইড পানির সাথে মিশে HNO3 এবং HNO তৈরি করে, মনে থাকবে। বিক্রিয়াটা লিখে রাখো, বিক্রিয়াটা লিখে রাখো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, ঠিক আছে? এটা 2.2 হবে, ঠিক আছে, লিখে রাখো। ওকে চলো নেক্সট দেখি। বর্ষাকালে নিকটবর্তী কলা গাছ অনেক সময় মারা যায়, পানির কোনটির বেশি হওয়ার কারণে মারা যায় বলতো? কারণ হচ্ছে কি? কারণ কি বলতো ভাইয়া? অম্লত্ব। কারণ কি? ওই যে বলো কি বলছে, বর্ষাকালে বৃষ্টি সব, তো বৃষ্টির পানি কি হয়? অ্যাসিড টাইপের হয়ে যায় না অনেক সময়, এই জন্য কি হয়? মারা যায় কলা গাছ, ঠিক আছে, ডান। নেক্সট দেখি চলো। তো নেক্সট কি ভাইয়া? নেক্সট টপিক হচ্ছে পানির ক্ষরতা। নেক্সট টপিক কি ভাইয়া? পানির ক্ষরতা। এবারে পানির ক্ষরতায় আমরা বিওডি সিওডি পড়ছি না ভাইয়া? ওই বিওডি সিওডি গুলো এখানে রিলেটেড গুলো আসবে, ঠিক আছে, এবং আরো কিছু জিনিসপাতি আসবে যেগুলো আমরা এমসিকিউ সলভিং এর মাধ্যমে দেখবো, ঠিক আছে। চলো দেখি। ব্লিচ পাউডার হিসেবে কোনটা ব্যবহার করা হয়, বা ব্লিচিং পাউডার হিসেবে কোনটা ব্যবহার করা হয় বলো তো ভাইয়া? এই যে এটা CaCl, এটাকে বলে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাস অ্যাসিড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাস অ্যাসিড, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাস CaCl। এটা হচ্ছে জীবাণুনাশক। এটা কি ভাইয়া?
জীবাণুনাশক এবং ব্লিচিং পাউডার হিসেবে কাজ করে। জীবাণুনাশক কি ব্লিচিং পাউডার হিসেবে কাজ করে না বলো তো ভাই? কারণ দেখো, যখন আমরা রাস্তাঘাটে মাঝে মাঝে প্রায় দেখি যে কোনো কিছু যদি ময়লা হয়ে যায়, সেখানে কি দেয়, সাদা সাদা একটা পাউডার দিয়ে দেয় না, সেই সাদা সাদা পাউডারটা হচ্ছে আসলে ব্লিচিং পাউডার, ঠিক আছে? বিশেষ করে যখন বাজারে যাবা তখন দেখবা যে বাজারে বসানোর পর বাজার যখন উঠে যায় তখন কি করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয় সিটি কর্পোরেশন লোক। কেন? কারণ ওটা যাতে জীবাণু না ছড়ায়। বুঝতে পারছি ভাইয়া? ডান। ওকে, চলো এবার দেখি স্থায়ী ক্ষরতার জন্য কোন লবণটি দায়ী বলো তো? এই যে এটা ম্যাগনেসিয়াম সালফেট। মনে রাখবা ম্যাগনেসিয়াম আয়ন, মনে রাখবা কি ভাইয়া, ম্যাগনেসিয়াম আয়ন, আয়রন, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম আয়রন ক্লোরাইড, এসব হচ্ছে কি ভাইয়া পানির ক্ষরতার জন্য দায়ী। সব কি পানির ক্ষরতার জন্য দায়ী, এটা মাথায় রাখবা। নেক্সট প্রশ্ন, কোনটি পানিতে থাকলে পানির স্থায়ী ক্ষরতা হয়? কি বলছে ভাইয়া? কোনটি পানিতে থাকলে পানির ক্ষরতা স্থায়ী হয়? কোনটা বলতো? একটু আগে দেখছি ম্যাগনেসিয়াম। আছে নাকি দেখো তো, ম্যাগনেসিয়াম কি আছে? নাই, তাহলে কোনটা হবে? ক্যালসিয়াম। বলো পারবো? পারা যাবে ভাইয়া? তাহলে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম থাকলে কি হয়? পানির ক্ষরতা স্থায়ী হয়। পানির ক্ষরতা কি হবে? স্থায়ী হয়, মনে থাকবে। ওকে, চলো দেখি নেক্সট দেখি এবার পানি দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ। তো এখানে পানি দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ থিওরিতে আমার পড়ানোর কিছু নেই, কারণ হচ্ছে এটা পানির দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ বইয়ে ভালো করে লেখা আছে, তোমরা বইটা রিডিং করবা, দেন এখান থেকে সিকিউ গুলা বা সরি এমসিকিউ গুলা সলভ করবা, ঠিক আছে? তো আমি এমসিকিউ গুলো দেখাই দিচ্ছি তোমাদেরকে, দেখো কি বলছে। ভারী ধাতু কোনটি? পটাশিয়াম, বেরিলিয়াম, ক্যাডমিয়াম নাকি লিথিয়াম? বলো তো ভাইয়া। ভারী ধাতু হচ্ছে কোনটা? ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম হচ্ছে কি ধাতু ভাইয়া? ভারী ধাতু, ঠিক আছে? এটা লিখে রাখো। সেই সাথে আরো কিছু ধাতু আছে, যেগুলো কি কি আমি লিখে দিচ্ছি, চলো। লেড, ক্যাডমিয়াম, তারপর কি আছে ভাইয়া? মার্কারি এবং ক্রোমিয়াম। মার্কারি এবং ক্রোমিয়াম, ঠিক আছে? মার্কারি এবং ক্রোমিয়াম, এটা কি ভাই? এটা হচ্ছে, এগুলো সব ভারী ধাতু। তাহলে কি ধাতু ভাই? এগুলো হচ্ছে ভারী ধাতু, লিখে রাখো। এগুলো হচ্ছে আমার কি ধাতু? ভারী ধাতু, ঠিক আছে? ভারী ধাতুর লিস্ট, ঠিক আছে? এটা হচ্ছে ভারী ধাতুর লিস্ট, মাথায় রাখি। ওকে, এটা কিসের ধাতু ভাইয়া? ভারী ধাতুর লিস্ট। তাহলে কারা কারা? লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এন্ড মার্কারি। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি। চলো নেক্সট দেখি তাহলে এবার। সো নেক্সট টপিক, পানির বিশুদ্ধতার পরীক্ষা, বিশুদ্ধকরণ। সেম টাইপের জিনিসপাতি থিওরি, তো আমরা ডাইরেক্ট অ্যানসারতে চলে যাই। পানির কোন পিএইচ মানটি জীবের জন্য হুমকি স্বরূপ বলতো ভাইয়া? এই যে এটা 4.5 এবং 9.5, ঠিক আছে? তো 4.5 এর নিচে যদি যাই সেটা কি হবে ভাইয়া? অতিরিক্ত অ্যাসিড হয়ে যাবে না বলতো ভাইয়া? হ্যাঁ না? আর যে 9.5 আছে কি হয়? বেশি হয়ে যায়, তখন কি হবে? অতিরিক্ত ক্ষারীয় হয়ে যাবে, ঠিক আছে? যেটা আমাদের মানব জীবনের জন্য অনেক বেশি হুমকি স্বরূপ, ঠিক আছে? ডান। বলো বুঝতে পারছি ভাইয়া? বুঝা যাচ্ছে নাকি পারবো না? বলো পারবো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক কথা বলছো। তাহলে বলো বুঝতে পারছো ভাইয়া? ওকে, ডান। পরেরটা দিয়ে চলো, ডান। পানিতে অদ্রবণীয় দূষণ দূর করতে কোনটি ব্যবহার করা হয়? এই যে ফিটকিরি, তাই না? আমরা দেখছি না যে বাসা বাড়িতে কি অনেক সময় ফিটকিরি ইউজ করে না ভাই? কেন? ফিটকিরি ইউজ করে আমরা কি করি? পানিটাকে বিশুদ্ধ করি। ফিটকিরি ইউজ করে আমরা কি করি? পানিকে ভাই বিশুদ্ধ করি। পারবো তাইলে? ডান। পরেরটা দেখি চলো। ফিটকিরির সংকেত কোনটা বলো তো? K2SO4 Al2SO4 হোল 3 24 অণু পানি। এই যে এটা 24 অণু পানি, মাথায় রাখবা। ফিটকিরিতে কত অণু পানি থাকে? 24 অণু পানি থাকে, এটা মাথায় রাখবা। এই সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। ফিটকিরির সংকেত, এটা অনেক সময় জ্ঞানমূলক আসে, এটা অনেক সময় কিসে আসে ভাইয়া? জ্ঞানমূলক এটা চলে আসে। ফিটকিরির সংকেতটা কি লিখো, তখন লিখতে হবে কিন্তু K2SO4 Al2SO4 হোল 3 ডট 24 অণু পানি। সো আমার মতে এভাবে রেলগাড়ির স্পিডে বলতে পারতে হবে, তোমাকে এত মুখস্থ থাকতে হবে এগুলা, মনে থাকবে। কয় অণু পানি ভাইয়া? 24 অণু পানি। তাহলে ফিটকিরিতে কত অণু গ্যাস পানি থাকে বলো তো? এই যে একটু আগে আসছে প্রশ্ন, কয় অণু? এই যে 24 অণু। বলো পারবো নাকি পারবো না? বলো পারবো নাকি পারবো না? বলো, জানো জানো, কমেন্টে জানো। পারবো? ওকে, ডান। চলো এবার নেক্সট দেখি, চলো নেক্সট দেখি, চলো। তো নেক্সট কি ভাইয়া?
2024 সালের বোর্ড এমসিকিউ, অর্থাৎ আমি তোমাকে এখন পরীক্ষার হলে তোমার কিভাবে এমসিকিউ অ্যাপ্রোচ করা উচিত ঠিক সেম টিপ আমি তোমাকে এখন দেখাই দিব। তার মানে আমি তোমাকে এখন এখানে কয়টা এমসিকিউ আসছে সেটা একটু দেখিয়ে দিব, এরপর টাইমিং ধরে আমি নিজের মতো করে সলভ করে যাব যে কিভাবে তোমার এই অ্যাপ্রোচে আঁকানো উচিত, যেটা তুমি বাসায় প্র্যাকটিস করবা এবং পরীক্ষার হলে সেইভাবে প্র্যাকটিস করবা। মনে থাকবে ভাইয়া? আচ্ছা, আচ্ছা এই কমেন্ট করো তো দেখি, কারা কারা দেখতে পাচ্ছ বলো, কমেন্ট করো, কমেন্ট করো। আচ্ছা, আমার সাউন্ড কি ঠিক আছে, বুঝা যাচ্ছে ভাইয়া? একটু আমাকে একটু বলো আমার সাউন্ডটা কি ঠিক আছে কিনা, একটু বলো আমার সাউন্ড ঠিক আছে কিনা, একটু বলো তো দেখি। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে, অল ওকে ভাইয়া। ভাইয়া ক্লাস অনেক সুন্দর হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ক্লাস সুন্দর হচ্ছে। তো তোমাদেরকে আমি বলছি যাদের যাদের ক্লাস ভালো লাগছে তারা তারা কি করবা, গ্রুপের মধ্যে ক্লাসের রিভিউ দিবা। ক্লিয়ার ভাইয়া? ওকে, হুম হুম হুম, আচ্ছা ঠিক আছে। হুম হুম, ওকে। হ্যাঁ ভাইয়া এমসিকিউর পর কি সিকিউ দেখাবেন? হ্যাঁ এমসিকিউর পর আমরা সিকিউ সলভ করব, ঠিক আছে? তাও টাইপ ওয়াইজ সিকিউ সলভ করব। আগে হচ্ছে আমরা টাইপ ওয়াইজ সিকিউ সলভ করব, এরপর একটা বোর্ড কোশ্চেনের মতো দেখাবো। হুম হুম হুম, ওকে। তো শুরু করি, পারা যাবে? ডান। তাহলে চলো শুরু করি এবার। তাহলে দেখো এক্সাম হল স্ট্র্যাটেজি, অর্থাৎ আমি তোমাকে এখন দেখাই দিব যে তোমার এক্সাম হলে কি কি স্ট্র্যাটেজি মেইনটেইন করা উচিত। তবে তুমি যদি এখানে এই ডিরেক্ট স্ট্র্যাটেজিটা ডিরেক্ট পরীক্ষা হলে মেইনটেইন করো তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হিতের বিপরীত হবে। তোমার এই অভ্যাসটা বাসার মধ্যে প্র্যাকটিস করতে হবে, সাথে প্র্যাকটিস করতে হবে তুমি যেখানে মডেল টেস্ট দিবে সেখানে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি অ্যাপ্রোচটা তুমি পরীক্ষার হলে খাটাতে পারবা। বুঝতে পারছো ভাইয়া? তাহলে প্রথম কি করতে হবে দেখো তো, প্রথম অ্যাপ্রোচটা কি? প্রথম অ্যাপ্রোচ হচ্ছে আমার 0 সেকেন্ড সলভ। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে তুমি 1 থেকে 25 এমসিকিউ পড়ে যাবা। পড়ে যাওয়া বলতে হচ্ছে 1 থেকে পড়া শুরু করবে না দাগানো, যেগুলো যেগুলো তুমি পড়ার সাথে সাথে উত্তর জানো, পড়ার সাথে সাথে যে সকল উত্তর জানো সেগুলো দুম করে দাগিয়ে ফেলবা। বুঝতে পারছো? তার মানে দাগানো পড়ার সাথে সাথে দাগাই ফেলবা, সেগুলো হচ্ছে কি 0 সেকেন্ড উত্তর। তাহলে এইভাবে দেখবা 1 থেকে 25 একটা রাউন্ড কমপ্লিট করবা। একটা রাউন্ড কমপ্লিট করলে দেখবা তুমি ওখানে মধ্যে 12 থেকে 13টা পেরে গেছো এক রাউন্ডে, শেষ। পরের স্টেপটা কি ভাইয়া? পারি বাট ফাস্ট। মানে কি? এবার আমরা সে একটু ওয়েট, কলমটা পড়ে গিয়েছে। তো এবার আমরা সেগুলো সলভ করব যেগুলো আমরা পারি এবং ফাস্ট পারি। তার মানে কি? মানে হচ্ছে এবার হয়তো থাকবে না কিছু ছোট ছোট ক্যালকুলেশন ম্যাথ যেগুলো আমরা পারি কিন্তু তাড়াতাড়ি করতে পারবো ক্যালকুলেশন, সেগুলো আগে করবা। তাহলে সেগুলোকে একটা রাউন্ডেই দিবা, 1 থেকে 25 আবার রাউন্ডেই গেলা। তাহলে কয়টা রাউন্ড হলো? 2টা রাউন্ড হলো। 2টা রাউন্ডে মোটামুটি দেখবে যে 15 থেকে 16টা এমসিকিউ তোমার শেষ। পরেরটাতে আসো, পারি প্লাস স্লো। তার মানে কি? এবার এমন কিছু ম্যাথ দেয় যেগুলো একটু বড় হয়, তাই না? আমরা পারি কিন্তু কিন্তু সেগুলো কি হয়, ক্যালকুলেশনটা অনেক বিশাল হয় না ভাইয়া? এখন ক্যালকুলেশন যদি বিশাল সেগুলো টাইম লাগবে, সেজন্য সেগুলো টার্ম 3 নম্বরে রাখছি। তাহলে থার্ড সাইকেল আমি কি করব, যেগুলো পারি প্লাস একটু টাইম বেশি লাগবে সেগুলো সলভ করব, শেষ। এবার 4 নাম্বার সাইকেল আসি। 4 নাম্বার সাইকেলে কি করব ভাইয়া? কনফিউশন আছে। তার মানে কি? তার মানে এখন সেই এমসিকিউ গুলো সলভ করবে যেগুলোতে আমার কনফিউশন আছে। তার মানে কনফিউশন দূর করার জন্য কি করতে হবে? অপশনকে এলিমিনেশন করতে হবে। তার মানে আমি ভাববো কোন অপশনটাকে বাদ দেওয়া যায়, কোনটা হবে না, কোনটা হওয়ার চান্স কম এবং কোনটা হওয়ার চান্স বেশি, সেই হিসেবে ভেবে দাগিয়ে ফেলবো। বুঝতে পারছো ভাই? ডান। এই সাইকেল কমপ্লিট করার পর সবচেয়ে যে সাইকেলটা বাকি থাকে সেটা হচ্ছে পারি না। তার মানে 25টা এমসিকিউর মধ্যে হয়তো এমন একটা দুইটা এমসিকিউ থাকবে বা 3-4টা এমসিকিউ এমন ভাবে থাকবে যেগুলো আসলে আমি পারি না ভাইয়া। সেগুলো কি করব? যদি না পারে একান্ত তখন কি করবা? তখন মনে রাখবা রিসার্চ বলে সবচেয়ে বেশি আনসার হওয়ার চান্স হচ্ছে কোনটা জানো? গ। কোনটা? গ এন্ড কি? খ। তো যদি না পারো সেক্ষেত্রে কোনটা দাগাবা? গ দাগাবে এবং খ দাগাবা, বাট গটা বেশি দাগাবা। বুঝতে পারছো ভাইয়া? পারবো তাইলে? তাহলে এক্সাম হলে স্ট্র্যাটেজি কি কি মেইনটেইন করা উচিত সেগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবা। এবং আরেকটা জিনিস আমি তোমাকে বলে দিই, বাসায় এবং প্র্যাকটিস করার জন্য কি করতে হবে? স্টপ ওয়াচ মেইনটেইন করতে হবে, ঠিক আছে? তুমি যদি স্টপ ওয়াচ মেইনটেইন করে এমসিকিউ সলভ করে সেক্ষেত্রে তোমার স্পিডটা বেড়ে যাবে, অ্যাকুরেসিটা বেড়ে যাবে। বুঝতে পারছো ভাইয়া? পারা যাবে? তাহলে চলো আমরা এখন এমসিকিউ বোর্ড কোশ্চেনে কিভাবে আমাদের অ্যাপ্রোচ করা উচিত এবং বাসায় কিভাবে প্র্যাকটিস করা উচিত সেটা দেখি। তো চলো আমরা আগে দেখি এখানে কয়টা এমসিকিউ আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা এমসিকিউ আছে। কয়টা আছে ভাই? 10টা। তো 10টার জন্য আমি 10 মিনিট সময় নিচ্ছি, ঠিক আছে? 10টার জন্য আমি সময় নিচ্ছি কতক্ষণ ভাইয়া? 10 মিনিট নিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরাও আমার সাথে সাথে শুরু করো। তাহলে দেখো আমি
স্টপওয়াচ নিয়ে নিলাম। সো চাইলে তোমরাও আমার সাথে স্টপওয়াচ নিতে পারো, বা আমার স্টপওয়াচ এখানে আছে, এখান থেকে সময় দেখতে পারবা। তোমরা এখন খাতা কলম নিয়ে বসো, আমার সাথে সাথে উত্তর লেখা শুরু করো। দেখি কারা 10 সেকেন্ডের আগে শেষ করতে পারে। ঠিক আছে, 10 সেকেন্ড, সরি 10 মিনিট। ঠিক আছে, চলো শুরু করি। রেডি, স্টেডি, গো। আচ্ছা, দুর্বল অম্ল কোনটি? হ্যাঁ, এটা পারি। HCl না, HNO3 না, H2CO3। হ্যাঁ, তাহলে এটা পারি। 0 সেকেন্ড সলভ, পারি। 0 সেকেন্ড সলভ, শেষ। পরেরটা মূত্রের পিএইচ কত? হ্যাঁ, পারি এবং 0 সেকেন্ড সলভ। কত? 6 6 6 6 জানি, 6 জানি। ফাস্ট সলভ। ডান। পরেরটাতে যাই। কোনটি পেটে অ্যাসিডির সমস্যা দূর করে? আচ্ছা, পেটে অ্যাসিড সমস্যা দূর করে এই যে অ্যান্টাসিডের ওই যে ওষুধগুলো লাগে। হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। পারি। 0 সেকেন্ড সলভ, শেষ। পরেরটাতে যাই। কোনটি মানুষের ত্বকের পিএইচ মান? এই যে পারি 4.8 থেকে 5.5। পারি। 0 সেকেন্ড সলভ, পারি। 0 সেকেন্ড সলভ, শেষ। পরেরটাতে যাই। কোমল পানীয়তে কোন অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড না, হাইড্রোক্লোরিক অ্যাসিড না, কার্বনিক অ্যাসিড। হ্যাঁ, পারি। 0 সেকেন্ড সলভ, পারি। 0 সেকেন্ড সলভ, শেষ। ওকে, পরেরটা দেখি। নিচের কোনটি মাটির অধিক খাদ্য নিয়ন্ত্রণ করে? আচ্ছা, মাটির অধিক খাদ্য নিয়ন্ত্রণ করে কোনটি? NH4OH না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না, NaOH4। আচ্ছা, ক্ষারকত্ব নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, COH4। শেষ। পরেরটা। কোনটি ক্ষারীয় প্রকৃতির লবণ? আচ্ছা, ক্ষারীয় প্রকৃতির লবণ বুঝতে, তাই না? তো ক্ষারীয় প্রকৃতির লবণ একটু ভাবতে হবে। পরেরটাতে স্কিপ। ডিমের খোসার সাথে লেবুর রস যোগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে? আচ্ছা, এটা হবে CO2। এটা জানি CO2। পরেরটা। কোনটি অধিক ক্ষারীয়? আচ্ছা, অগ্ন্যাশয় রস। অগ্ন্যাশয় হচ্ছে অধিক ক্ষারীয়। এজন্য বেশি তিতা হয় অগ্ন্যাশয় রসটা। তিতা। নেক্সট। পাকস্থলীতে অ্যাসিড প্রশমিত করার জন্য কোনটি ব্যবহৃত হয়? এই যে MgOH বলবো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। পারি। 0 সেকেন্ড সলভ, শেষ। নেক্সট দেখি। আর নাই, নেক্সট নাই। তাহলে এবার দেখি কোনটা পারি নাই খালি। আচ্ছা, সবই পারছি না? এটা পারছি। ওকে, তাহলে পারি নাই কোনটা ভাইয়া? পারি নাই খালি একটা। তাহলে সেটা এখন আমি একটু ভাববো। এই যে এটা এখন একটু ভাববো। কোনটি ক্ষারীয় প্রকৃতির লবণ? আচ্ছা, ক্ষারীয় প্রকৃতির লবণ কোনটা? সোডিয়াম নাইট্রেট আছে, N2CO3, NaNO3, সোডিয়াম নাইট্রেট, N2SO4। আচ্ছা না, এটা যেহেতু এটা হবে না, NaCl না, এটা নিরপেক্ষ লবণ, NaNO3, নাইট্রিক অ্যাসিড, NaCO3, H2CO3, কার্বনিক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। তার মানে এটা ক্ষারীয় প্রকৃতির লবণ, এটা Na2CO3। শেষ। স্টপ। কতক্ষণ লাগলো ভাই আমার খালি 3 মিনিট লাগছে। তার মানে এই 10টা এমসিকিউ সলভ করতে আমার কয় মিনিট লাগছে ভাইয়া? মাত্র 3 মিনিট সময় লাগছে। আমার দেখো, আমি 3 মিনিট সময়ে লিখে ফেলতে পারছি, বাট তোমাদের একটু টাইম বেশি লাগতে পারে, সমস্যা নেই, লাগুক। বাট তোমাদের যাতে কখনো 10 মিনিটের বেশি না যায়, 10টা এমসিকিউ সলভ করার জন্য এগুলোর জন্য 5 মিনিট এনাফ, বা 6 মিনিট এনাফ, বা 7 মিনিট এনাফ। এর বেশি যাতে না যায়, এর বেশি যদি যায় সেটাও তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে করে তোমার এই টাইমটা কি আস্তে আস্তে বেড়ে যায়। তুমি যদি অ্যাকুরেসি স্পিডটা বাড়ে। বুঝতে পারছো ভাইয়া? তাহলে আমার কথা বুঝতে পারছো? ডান। তাহলে আমি তোমাকে একটু উত্তরটা একটু দেখিয়ে দিই, উত্তরটা হয়েছে কিনা। ঠিক আছে, এটা হবে গ। কোনটা? সবার শেষ একটা হচ্ছে গ। হ্যাঁ, ঠিক আছে। এরপরটা কোনটা? এটা হচ্ছে ভাইয়া কোথায় গেল? হ্যাঁ, এটা ঠিক আছে, সিগুলো ঠিক আছে। পরেরটা দেখি, এটা হচ্ছে ক নাকি? হ্যাঁ, ক, ঠিক আছে, এটাও ঠিক আছে। এরপরটা দেখে দিই, সি ওয়েজ করতো নাকি এটা? এটা ভুল করছি। দেখো, তোমাদের জন্য এটা ভুল করে দিচ্ছি। তো থাক, এটা ভুল করা ভালো, তাই না? এটা ভুল হয়েছে, উত্তর হবে এটা NH4 * 2SO4। আমি জানতাম, বাট আমি ইচ্ছা করে ভুল করছিলাম। কারণ COH কি ভাইয়া? চুনের পানি না? মানে কি চুনের পানি না? এখন চুনের পানিকে ভাইয়া মাটিতে দেয় না, মাটিতে কি দেয় ভাইয়া? সার দেয়। এটা হচ্ছে সার। NH4 * 2SO4 কি? সার। বুঝতে পারছি? ডান। আর এটা ঠিক আছে না? হ্যাঁ, কার্বনিক অ্যাসিড ঠিক আছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ডান। শেষ। তাহলে আমাদের এমসিকিউর পর্বটা, মানে এমসিকিউর যে পার্ট 2 সেটা এখানেই কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, তো দেখা হবে একটু পর আমাদের সিকিউ সলভিং এ। এবং সিকিউ সলভিং এ আমরা যতটুকু লাগবে ঠিক ততটুকুই করব, অর্থাৎ প্রতিটা টাইপ থেকে দরকার হলে একটা করব। ওকে।